একটু আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের ক্লাস 8-এর আইসিটির ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আগে কিন্তু দুইটা ক্লাসের মতো গেছে, দুইটা না তিনটা ক্লাস। একটা হচ্ছে তোমাদের সায়েন্স ক্লাস গেছে, একটা হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস, আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয়। তো অবশ্যই ক্লাসগুলো হচ্ছে একদম রেগুলারলি করবা, যেন কোনো সমস্যা টমস্যা না হয়, কোনো ঠিকঠাক না, মানে সব কিছু যেন ঠিকঠাক থাকে, এবং সব কিছু হচ্ছে যে ক্লাসগুলো একদম সময় মতো শেষ করবা। তো ভাইয়া কিন্তু ফার্স্টেই বলছিলাম একদম ওই যে লঞ্চ যেদিন হয়েছে ওই দিন, যে তোমাদের আসলে আইসিটি হচ্ছে থিওরি ভিত্তিক বেশি আর কি। যেমন মনে করো চ্যাপ্টার 1 যেটা আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ফুললি বলতে গেলে থিওরি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হচ্ছে ফুললি বলতে গেলে থিওরির জিনিসপাতি হচ্ছে বেশি। তো এই জন্য হচ্ছে ভাইয়ার যতটুকু তোমাদেরকে বোঝানোর দরকার, যে তোমরা যেন ক্লাসে মানে পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসটা লিখতে পারো, অ্যান্ড এরকম যেন মানে ভাইয়া তোমাদেরকে এভাবে বুঝাই দিব যেন মনে করো যে তোমরা মানে ক্লাসে পরীক্ষার হলে নিজের থেকে অনেক কিছু লিখতে পারবা। তো ওইভাবে ভাইয়া তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিব। এছাড়া এই স্লাইডে হচ্ছে তোমার সব কিছু মনে করো যে একদম পারফেক্টলি কি বলে থিওরি ভিত্তিক, তোমার যা যা দরকার ইম্পর্টেন্ট যে টপিকগুলো সবগুলোই তোমার লেখা আছে, সবগুলোই দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে জাস্ট ভাইয়ের সাথে ক্লাসটা করবা, ক্লাসটা শেষ হওয়ার পরে বইটা একবার রিডিং দিতে হবে, পুরো বইটা অবশ্যই একবার রিডিং দিতে হবে। তোমরা কেউ যদি একবারে রিডিং না দাও তাহলে কিন্তু সমস্যা, কারণ মেইন বুক থেকে হচ্ছে তোমার এমসিকিউ আসবে, আর তোমাদের আইসিটি কি মেইন হচ্ছে এমসিকিউ অ্যান্ড হচ্ছে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন বলতে এই 5 নম্বরের মতো এরকম কোয়েশ্চেন আসবে আর কি। তো ওই শর্ট কোয়েশ্চেনগুলো লেখার জন্য এমসিকিউগুলো মেনলি পারার জন্য তোমাদের কিন্তু কি বইটা হচ্ছে ভালো মতো রিডিং পড়তে হবে। তো বইটা অবশ্যই রিডিং দিবা, যদি জাস্ট স্লাইড পড়ো তাহলে কিন্তু হবে না ভাইয়া, বারবার বলতেছি। একবার অবশ্যই রিডিং দিবা ভালো মতো, দেন হচ্ছে যে স্লাইডের পড়াগুলো পড়বা, ইনাফ। ভাইয়া লাস্টে হচ্ছে একবারে লাস্টে তোমাদের হচ্ছে এটাও দিয়ে দিছি, কি বলে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলোও দিয়ে দিছি। তো তোমরা জাস্ট স্লাইডটা যদি ভালো মতো রিডিং পড়ো, ভালো মতো ফলো আপ করো, তাহলে তোমার মনে করো যে প্রশ্ন নিয়ে কোনো মানে কি বলো গ্যাঞ্জাম কিছু হবে না। আবার বলতে পারো যে এমসিকিউ নিয়ে তোমাদের কোনো মানে এত একটা প্যারাটেরা কিছু নিতে হবে না, ঠিক আছে? তো আসো ভাইয়া তাহলে আজকে শুরু করি আইসিটি চ্যাপ্টার 1। তো আমাদের ফার্স্ট স্লাইড হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির কি গুরুত্ব, আসলে এইটা মানে তোমরা নিজেরাই বুঝতেছো। তোমরা তো এখন এই যে তোমরা দেখো, তোমরা এখন ক্লাসটা কোথায় করতেছো, আমাদের এই যে প্ল্যাটফর্মটা, আমরা কি তোমাদেরকে অনলাইনে ক্লাসটা নিতেছি। তো এইখানেই কিন্তু তোমাদের আইসিটির ব্যবহার হচ্ছে। এই যে ভাইয়া এখান থেকে কথা বলতেছি, তুমি কি ক্যামেরার ওই পাশ থেকে মানে তুমি হচ্ছে মোবাইলের মাধ্যমে কি ওই জিনিসটা দেখতেছো, বাকি পিসিতে বা তোমার হচ্ছে যে মানে যেই যে যন্ত্রটা তুমি ইউজ করতেছো মোবাইল বা পিসির মধ্যে কি তুমি ক্লাসটা করতেছো। এখানে কিন্তু তাহলে কি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার হচ্ছে। প্লাস মনে করো আর কি, এই যে তুমি মনে করো যে স্কুলে যাচ্ছ, স্কুলে তোমার বিভিন্ন ধরনের মনে করো ফি দিতে হয়, বা বিভিন্ন ধরনের মনে করো যে তোমাদের অনেক কার্যক্রমের জন্য টাকা পয়সা দিতে হয়। এগুলো কিন্তু এখন বলতে পারো আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে যেতেছে সব, যে তোমার এরকম কষ্ট করে স্কুলে হেঁটে হেঁটে চলে যাওয়া মানে যাওয়া লাগবে না, বা মেইন কথা হচ্ছে তোমার স্কুলে যাওয়া লাগবে না, তুমি মোবাইলের মাধ্যমে কি স্কুলের যে কোনো ফি দিতে পারো। এছাড়াও তুমি আরো বলতে পারো মনে করো যে তুমি এখান থেকে তুমি মনে করো আপাতত ধরো যে ঢাকায় আসো, তুমি হচ্ছে চট্টগ্রামে টাকা পাঠাবা। তো এইটার জন্য কি তোমার জাস্ট তুমি মোবাইল ব্যাংকিং ইউজ করবা, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কি তুমি সহজেই টাকা পাঠিয়ে দিতে পারবা। তো এই যে এই জিনিসগুলা, এই সবগুলা জিনিসের মধ্যে কিন্তু কি আইসিটির একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এগুলোই হচ্ছে মেনলি তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, মানে মেইন গুরুত্ব আর কি। যে তোমার মনে করো এক কথায় বলতে গেলে কি তোমার জীবনটাকে আরো সহজ করে দিছে আইসিটি। তুমি বিভিন্ন মাধ্যমে ঘরে বসে বিভিন্ন কাজ করতে পারতেছো, তুমি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারতেছো, তুমি বিভিন্ন তথ্য নিয়ে কাজ করতে পারতেছো, তুমি বিভিন্ন তথ্য আরো বলতে পারো কি বিশ্লেষণ করতে পারতেছো। তো এইটাই কি তোমার মেইন হচ্ছে আইসিটির গুরুত্ব, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা। তো এগুলা নিয়ে আসলে মেইন আমাদের ফার্স্ট পার্টটা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে মেবি হচ্ছে এই 3টা ঘটনা আছে। তুমি জাস্ট 3টা ঘটনা একবার রিডিং পড়ে গেলে কি তোমার হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। অ্যান্ড গুরুত্ব নিয়ে যদি কথা বলে মানে প্রশ্ন আসে এই জিনিসগুলোই, যে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবন মান আরো সহজ করে দিয়েছে। আমরা কি ঘরে বসে অনেক কাজ করতে পারতেছি, আমরা ঘরে বসে আমাদের স্কুলের ফি, আমাদের বিভিন্ন মনে করো যে আর কি লিখতে পারো যে বিভিন্ন হচ্ছে যে আরও বিভিন্ন যে ফি আছে, এরপর বিভিন্ন রেজাল্ট আমরা ঘরে বসেই পাইতেছি। আমরা ঘরে বসে হচ্ছে কি কাজ করতে পারতেছি, আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারতেছি, আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারতেছি। এগুলাই হচ্ছে তোমার কি তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এখন যদি তাহলে নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড হচ্ছে আমাদের কি কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এই জিনিসটা মানে কি, এই যে ভাইয়া যে কিছুক্ষণ আগে বললাম যে তুমি কি ঘরে বসেই হচ্ছে কি বিভিন্ন ধরনের কাজ করতে পারো। তোমরা আশা করি এখন অনেকেই এই ফ্রিল্যান্সিং ব্যাপারটা, ফ্রিল্যান্সিং কথাটা নিয়ে পরিচিত, ঠিক আছে? ফ্রিল্যান্সিং কথাটা নিয়ে কি পরিচিত, আমি আশা করি এটা অনেকেই। তো ফ্রিল্যান্সিং জিনিসটা কি?
ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে তুমি ঘরে বসে তোমাকে একটা, হইতে পারে সে দেশের, হইতে পারে সে বিদেশের, মেইন কথা হচ্ছে তোমার যে কোনো একজন হচ্ছে তোমাকে একটা কাজ দিবে, তোমাকে একটা প্রজেক্ট বলতে পারো প্রজেক্ট, যে একটা প্রজেক্ট করতে দিবে। মনে করো তোমাকে বললো যে একটা ওয়েবসাইট বানায় দাও আমাকে, তো সে তোমাকে হচ্ছে এই প্রজেক্টটা দিবে, তুমি হচ্ছে এই প্রজেক্টটা তাকে কি বানায় তার কাছে তাকে সাবমিট করবা, এটা হচ্ছে তোমার কাজ। এর বিনিময়ে কি তোমাকে সে কিছু টাকা পে করবে। তো এই যে এই এইগুলা কিন্তু সব ইন্টারনেটের মাধ্যমে হইতেছে। কারণ ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে মানে বলতে পারো যে মানে মেইনলি হচ্ছে তোমার বাইরের দেশের যেই মানুষগুলো আছে, ওরা হচ্ছে মেনলি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো দেয়। ওরা হচ্ছে কি এখান থেকে আমাদের দেশের ভালো ভালো যে ফ্রিল্যান্সার আছে বা যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে হায়ার করে হচ্ছে একটা প্রজেক্ট দেয়, যেন প্রজেক্টটা তারা কমপ্লিট করে দেয়, এবং এটার মাধ্যমে কি তারা একটা টাকা পায়। তো এই যে এই জিনিসগুলো যে তারা যে একটা টাকা আর্ন করতেছে, ফ্রিল্যান্সাররা যে একটা টাকা আর্ন করতেছে, এই সবগুলা কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য হচ্ছে না, হইতেছে। এছাড়া মনে করো আরও সুন্দর উদাহরণ আমাদের এই প্ল্যাটফর্মে কি আমরা ক্লাস করতেছি, আমরা ক্লাস তোমাদের কাছে পৌঁছে দিতেছি, তোমরা কি আমাদের যে ফ্রি কোর্সটা করতেছো, এছাড়া কি আমাদের আরো পেইড কোর্স আছে, পেইড কোর্স যখন তোমরা করো সেই টাকাটা কি আমরা আয় করতেছি। এগুলাই আসলে কি এভাবে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কর্ম মানে এখানে বুঝেছি কর্মসৃজন কর্মপ্রাপ্তিতে, মানে কর্মের মধ্যে এবং কি কর্মপ্রাপ্তির মধ্যে দুইটার মধ্যে কিন্তু কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটা তোমাদের অবশ্যই একদম 100% জানা লাগবে। এটা হচ্ছে তোমাদের কি এমসিকিউ এবং সিকিউ, তো এই প্রশ্নটা আসতে পারে। সিকিউ বলতে ভাইয়া যদি সিকিউ বলি তাহলে মনে করবা যে শর্ট কোয়েশ্চেনের কথা বলতেছে আর কি। তো শর্ট কোয়েশ্চেন আসতে পারে কি, ডাক্তার ইকবাল কাদিরের মতে সংযুক্তি উৎপাদনশীলতা, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, ঠিক আছে। এই জিনিসটা কে বলছে? ডাক্তার ইকবাল কাদির। ডাক্তার কি ইকবাল কাদির, উনি হচ্ছে এমআইটি যে মনে করো এমআইটি ভার্সিটি হচ্ছে আমেরিকার একটা নাম করা বলতে পারো একটা ওয়ার্ল্ডের একটা টপ ভার্সিটির মধ্যে একটা হচ্ছে এমআইটি। উনি হচ্ছে এমআইটি ভার্সিটির প্রফেসর। উনি কি এমআইটি ভার্সিটির প্রফেসর? জাস্ট একটু মনে রাখবা যে উনি হচ্ছে এমআইটি ভার্সিটির প্রফেসর। কোন ভার্সিটি? এমআইটি ইউনিভার্সিটি কি প্রফেসর উনি। তো উনি কি বলছে, উনি এই উক্তিটা দিছে যে কি সংযুক্তি উৎপাদনশীলতা বা কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। এই জিনিসটা মানে কি সংযুক্তি উৎপাদনশীলতা, এটা দিয়ে আসলে তোমাকে কি মেইনলি বোঝাচ্ছে প্রযুক্তির সাথে উৎপাদনশীলতার সম্পর্কটা। এই প্রযুক্তির সাথে উৎপাদনশীলতা যে সংযুক্তটা হওয়ার জন্য বা বলতে পারো তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য এখন কিন্তু উৎপাদনশীলতাটা বৃদ্ধি পেয়েছে। যেমন কিভাবে তুমি বলতে পারো যে বৃদ্ধি পেয়েছে, এখন কি আরও সহজ হয়ে আসছে না? একটা বিষয় নিয়ে যদি তোমার তথ্য প্রয়োজন হয়, তোমার যদি একটা ক্লায়েন্ট থেকে একটা জিনিসের প্রয়োজন হয় এবং বাইরে থেকে তুমি নিতে মানে আনাইতে চাচ্ছ, যেটাকে আমদানি বলে, ওইটা কি তুমি কি সহজে করতে পারো না আইসিটির মাধ্যমে। এছাড়া আর কি কানেক্টিভিটি, তুমি যখন মনে করো যে একসাথে এখন কি মনে করো যে একসাথে বিভিন্ন কাজ করা যায়, আমি এখানে বসে থেকে আমার আরেক ক্লায়েন্টের সাথে অন্য দেশে আছে যে তার সাথে যোগাযোগ করতে পারবো। এই জন্যই সে এই জিনিসটা কি বলছে যে সংযুক্তি উৎপাদনশীলতা, যে সংযুক্তির মাধ্যমে কি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তো এইটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, তোমরা আসলে এই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করে লিখবা সুন্দর করে যে কি যে সংযুক্তির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, আমরা কি বলে উৎপাদনশীলতার বিভিন্ন তথ্য যোগাযোগ পদ্ধতি ব্যবহার করতেছি। এছাড়াও কি আমরা মানে ঘরে বসেই বিভিন্ন ব্যবসায়িক কাজ করতে পারতেছি। এই জন্য কি ডাক্তার ইকবাল কাদির এই মতামতটা দিয়েছে। এছাড়া এমসিকিউতে এটা সাধারণত আসতে পারে, এমসিকিউতে এটা দেখবা যে এই মতামতটা যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি অথবা সংযুক্তি উৎপাদনশীলতা, এই মতামতটি কার? এটি হচ্ছে কি ডাক্তার ইকবাল কাদিরের। ডাক্তার ইকবাল কাদিরের, ঠিক আছে। আচ্ছা, পরে এই স্লাইডার কি আছে, তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে কি বেশি কাজ করিয়ে নিতে পারে। এর মানে কি, তুমি এখন তো মাত্র ক্লাস 8-এ, তুমি যখন আরও সামনে উঠবা তুমি এইটের কথাই ধরো না, তুমি এই যে আমার ক্লাস করতেছো, ভাইয়াদের ক্লাস করতেছো, তুমি এই প্ল্যাটফর্মের ক্লাস করতেছো, এটার মাধ্যমে কি তুমি আরও দক্ষ হয়ে উঠতেছো না? এর আগে মনে করো যে যদি এই প্ল্যাটফর্মটা না থাকতো, বা মনে করো যে আরও মনে করো যে 20-30 বছর আগের কথা যদি ভাবো, বা আরও 40 বছর আগের কথা যদি ভাবো, তখন যখন এইসব ইউটিউব এইসবের প্ল্যাটফর্ম ছিল না, তখন কি তারা এত দক্ষ ছিল না? তুমি কিন্তু ওদের থেকে বেশি দক্ষ। হইতে পারে যে তারা অনেকে আগে আরও অনেক বেশি মানে ভালো পারে, কিন্তু আমি এটা বলতেছি যে এখন কিন্তু তোমাদের কাছে সোর্সটা বেশি। কারণ এই যে এইসব প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, তুমি কিছু একটা বুঝতেছো না, তুমি গুগলে সার্চ দিলে তুমি এটা পেয়ে যাবা। তুমি কিছু একটা কি বলে তোমার কোনো একটা ক্লাস লাগবে, তুমি যদি ইউটিউবে সার্চ দাও তুমি ওই ক্লাসটা পাবা। তুমি এই যে আমাদের ক্লাসটা করতেছো ফেসবুকের মাধ্যমে, তো এটা কিসের জন্য? তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য। তো এই জিনিসটাই বলছে যে এখন কি অনেক বেশিরভাগ কাজে কি
কম কম কর্মী দ্বারা কি মানে সম্ভব হয়ে যায়। এছাড়া মনে করে যে বিভিন্ন রোবট টোবট ব্যবহার করে, এরপর মনে করে যে কম্পিউটার, তথ্য যোগাযোগ একটা হচ্ছে যে মেইন উদাহরণ কম্পিউটারের মাধ্যমে কি হইতেছে, অনেক বড় হিসাব নিকাশ কি কম্পিউটারের মাধ্যমে করে ফেলতেছে। তো এক হিসাব নিকাশের জন্য যদি আমার 20-30 জন মানুষ লাগতো, ওই 20-30 জনের জায়গায় কি আমি এখন কয়েকজনের মাধ্যমে বা মনে করো 1-2 জন কি ওই কম্পিউটারে জাস্ট কিছু সফটওয়্যারে টাইপ করবে, ইনপুট দিবে, আউটপুট হিসেবে পেয়ে যাবে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা কি বলে বিল, কত টাকা লাগবে, এই সব কিছু পেয়ে যাবে। তো এগুলা কিসের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য হচ্ছে। আর আরেকটা জিনিস কি, এই যে বিভিন্ন কোর্স বিভিন্ন জিনিস করে, এক কথায় বলতে গেলে কি একজন কর্মী কি আরো বেশি দক্ষ হয়ে উঠতেছে, সে মনে করো এডিটিং পারে না, সে এডিট করতে পারে না, সে হচ্ছে মনে করো যে কি বলে, হ্যাঁ এডিটিং বলতে পারে, আবার মনে করো যে সে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম চালাতে পারে না, একটা সফটওয়্যার চালাতে পারে না, সে ইজিলি কি হচ্ছে যে ইউটিউবে ওটার বিষয়ে একটা কোর্স করতে পারে, ইউটিউবে ওটার টিউটোরিয়াল করতে পারে, টিউটোরিয়াল করে কি সেই জিনিসটা শিখে যেতে পারে এবং কি জিনিসটা করতে পারে। তো এই জন্য কি আরো বেশি দক্ষ হয়ে উঠতেছে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে একজন কর্মী তথ্য যোগাযোগের জন্য কি দক্ষ হয়ে ওঠে। ঠিক আছে, আর কি কর্মীদের বেশি কাজ করি না? হ্যাঁ আচ্ছা, এখানে এটা গেল বিভিন্ন কলকারখানায় বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা কি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কি সম্পন্ন করা যেতে পারে। স্বয়ংক্রিয় যন্ত্রের, যেটা মাত্র একটু আগে বললাম, যে যেটা মনে করো বিপজ্জনক কাজ, যে মনে করো যে একটা তুমি মনে করো একটা রাসায়নিক কারখানায়, ঠিক আছে, মানে যেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনেক কিছু তৈরি করা হয়, ওই জায়গাতে যেই জায়গায় বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, বা মনে করো একটা রেডিও অ্যাক্টিভ, মানে যে জায়গায় তেজস্ক্রিয় পদার্থটা আছে, তুমি ওই যে সুপ্ত ভাইয়ের ক্লাস করছো না বিজ্ঞানে, ওইখানে কি রেডিও অ্যাক্টিভ মৌল সম্পর্কে পড়ছো না? বা না পড়লেও তোমরা সামনের ক্লাসে দেখবা যে রেডিও অ্যাক্টিভ, যারা সায়েন্স নিবা তারা হচ্ছে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল নিয়ে আরও বিস্তারিত পড়বা। তো ওইসব যে তেজস্ক্রিয়তাটা যে মানে বের হচ্ছে প্রতিনিয়ত, এটা কিন্তু মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। তো ওই জায়গাতে মানুষ নিজে না কাজ করে কি একটা রোবট দিতে পারে, যে একটা রোবট কাজটা করে দিল, রোবট এখানে কাজ করতেছে, তখন কি ওই কাজটা থেকে আর মানুষ মনে করো ওই বিপজ্জনক কাজটা কি করা লাগতেছে না। তো এইখানে এটাই বলছে যে মানুষের পরিবর্তে কি রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে যে মাধ্যমে কি ওই কাজটা করা যেতে পারে। আর একটু আগে যে কম্পিউটার একটা উদাহরণ দিলাম, যে কম্পিউটারের মাধ্যমে কি অনেক বড় বড় হিসাব নিকাশ তুমি সহজেই করে ফেলতে পারতেছো। তো এখানেও কিন্তু কি আইসিটি ব্যবহার হচ্ছে। দেন আর কি কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতাদি ইত্যাদি হিসাব করার জন্য কি বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়, কিন্তু এখন কি আর এটার দরকার হয় না। কারণ তোমরা সাধারণত আমি নর্মালি একটা জিনিস বলি, হসপিটালে এটা সাধারণত দেখবা, তোমাদের স্কুলে অনেক স্কুলে দেখতে পারো যে স্যাররা এসে কিন্তু, আর ওই যে আগে যে মনে করো যে আমাদের টাইমে কি বলে ইয়েতে সাইন করতো, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট ছিল, ওটার মধ্যে সাইন করতো যে স্যার আসছে। কিন্তু এখন কিন্তু আসলে এইসব ব্যবহার করা হয় না এত একটা। এখন কি স্যাররা সুন্দর মতো যায়, একটা এখানে মেশিন থাকে, ওটার মধ্যে একটা ট্যাপ করে ফিঙ্গারপ্রিন্ট দেয়, এবং কি টাইম সহ কে এই ফিঙ্গারপ্রিন্টটা কার, এই জিনিসগুলো সহ সব কিছু কি ওই যন্ত্রের মধ্যে তোমার কি ইনপুট হিসেবে চলে যায়, এবং কি এটা এই তথ্যটা ওইখানে সংগ্রহীত হয়ে থাকে। মানে একটা স্যার কি এই যে মনে করো যে আমি হচ্ছে যে ওই একটা, আমি মনে করো যে আইডল স্কুলের, মনে করো যে আমি ওই একটা জায়গায়, বা মনে করো আমাদের এখানেও কিছুদিন পরে এই মেশিনটা লাগানো হবে, যে আমাদের যারা টিচাররা আছি ওরা যেন কি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। তো আমি জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট দিব এবং কি অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। আমার কি এক্সট্রা করে কোনো জায়গায় সই করতে হবে না, কোনো আরেকজন মানুষ লাগবে না, যার হচ্ছে আয়সা দেখবে যে কে আসছে কে আসে না, কে কখন আসছে, এটা লাগবে না। আরেকজন এক্সট্রা মানুষ লাগবে না যে হচ্ছে আমি আসার পর টাইমটা লিখবে না, জাস্ট কি আমি একটা ফিঙ্গারপ্রিন্ট করবো এবং টাইম সব কিছু সহ কি ওইটা হয়ে যাবে, মানে কি বলে ইনপুটটা নিয়ে নিবে। ঠিক আছে, এটা বলছে। দেন আমরা যদি আগাই, বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার জন্য কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়, রোবট দিয়ে করতে পারো। রোবট কি সুন্দর মতো, বিশেষ করে তুমি যদি এই আগে ভাইয়ারা হচ্ছে দেখতাম ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেল, ওগুলোতে যদি এই যে আইসিটি হচ্ছে আসলে একটা মজার সাবজেক্ট, তুমি ভাইয়ের সাথে আইসিটি ক্লাসটা করবা, দেখবা যে ক্লাসের থেকে বেশি মজা হইতেছে, বা অনেক কিছু সম্পর্কে জানতে পারতেছো, বা ভাইয়া হচ্ছে তোমার সাথে গল্প করে ক্লাস করতেছি। তো এইটাই হচ্ছে আইসিটির মজা, ভাইয়ের সাথে জাস্ট গল্প করতে করতে আইসিটির ক্লাসগুলো শেষ করবা, দেন নিজে মুখস্থ করবা, যা ভাইয়া দাগাই দিব ওগুলো পড়বা, এমসিকিউ সলভ করবা, কোয়েশ্চেন পড়ে যাবা, দ্যাটস ইট। আর ভাইয়ের সাথে মজা করে ক্লাসটা করবা, তাইলে দেখবা যে তোমার কি আইসিটি সিলেবাস ডান। তো এই যে স্বয়ংক্রিয়ভাবে যেটা বলতেছিলাম, ওই ভাইয়ারা হচ্ছে ছোটবেলায় কি ন্যাশনাল জিওগ্রাফি, এরপর ডিসকভারি, এইসব চ্যানেল দেখতাম, ওগুলোর মধ্যে কিন্তু এইসব দেখাইতো যে বিভিন্ন মোবাইলের কারখানা, এরপর বলতে পারো বিভিন্ন কম্পিউটার বানানোর কারখানা, এগুলা অনেক কাজ কিভাবে কাজ করে, কিভাবে এগুলা অপারেট করতেছে, এগুলো দেখাইতো। তো এই সব জায়গায় দেখবা কি একটা রোবট দিয়ে মনে করো এরকম সুন্দর মতো একটা, বা মনে করো যে কোকের কারখানা, যে কোক আসতেছে সুন্দর মতো কি একটা রোবট হচ্ছে ঢাকনা লাগাই দিতেছে, আরেকটা ঢাকনা হচ্ছে কোকের বোতলে কাগজটা র্যাপ করে দিতেছে, আরেকটা হচ্ছে সুন্দর মতো কোকগুলো সাজায় রাখতেছে। এগুলো কিন্তু রোবট বা কি স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে হইতেছে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে। এবার কি স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়।
তুমি কি যখন ওই যে ফোন দেন আপনার ফোনটি এখন ব্যস্ত আছে, এটা কি অল টাইম কি একটা মানুষ বলে? না, এগুলা রেকর্ড করা আছে। যখন সে ফোনটা কেটে দেয় তখন কি আপনার ফোনটি ব্যস্ত আছে। যখন সে ফোনটি ধরে না যে এই মুহূর্তে সংযোগ দেওয়া, না এই মুহূর্তে কি জানি এটা বলে না, যে ধরে না, যে কি বলে যে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, এরকম কিছু একটা বলে। আর কি মনে করো যে আরও এরকম যে এইসব যে ইয়েগুলা, এইসব যে ভয়েসগুলো। এরপরে এই যে মেট্রো রেল, তোমরা যারা মেট্রো রেলে উঠছো তারা অবশ্যই শুনছো, এটা তো একদম না শোনার মতো কিছুই না যদি মেট্রো রেলে উঠে থাকো। আর না উঠলে অবশ্যই কখনো উঠলে দেখবা এটা জিনিসটা শুনবা, যে কি যে হচ্ছে যে ওই যে বলে যে ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরবর্তী স্টেশন ফার্মগেট, এভাবে বলে। তো এই ভয়েসগুলো কি বারবার মনে করো যে রেকর্ড করে বলতেছে, বা কেউ বসে আছে যে বারবার বলবে না, এই ভয়েসগুলো কি একবার রেকর্ড করে ফেলছে, দেন হচ্ছে কি জাস্ট ইন্টারেক্টিভ ভয়েসের মাধ্যমে এটা কি কি বলে ব্রডকাস্ট করতেছে, বা বলতে পারো যে প্রচার করতেছে, দ্যাটস ইট। তো এগুলোই বলা হয়েছে। আর কি ব্যাংকের এটিএম এর মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়। এটিএম এটা 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 নিয়ে বলা তো কিছুই না। তোমরা এটিএম বুথ দেখো, এটিএম বুথে এটিএম বুথে মানুষ যায়, সুন্দর মতো ক্রেডিট কার্ডটা দেয়, ডেবিট কার্ডটা দেয়, এন্ড কি টাকা তুলে নেয়, এটা। তো আসলে আমরা আরো আগে বাড়াই। তো এরপর আবার কি অনধিক আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে, অনেক কাজের ধরন কি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যেমন এই যে একটা মেইন কাজের ধরন, তোমরা নিজে তোমাদের সামনে এই উদাহরণটা আছে, সেটা কি এই যে আমি ক্লাস নিতেছি এই প্ল্যাটফর্মে। আগে কি হইতো, তোমার হচ্ছে ঘরের থেকে কোচিংয়ে যাওয়া লাগতো, বাট তুমি যদি ঘরে বসেই সব ক্লাস টাস পেয়ে যাও, তোমার যা যা দরকার তুমি যদি এই জিনিসগুলো পেয়ে যাও, তোমার কি আর কোচিংয়ে যাওয়ার দরকার হইতেছে না। তাহলে এখন কি এগুলো তাহলে আস্তে আস্তে পরিবর্তন আসতেছে না? এরপর মনে করো একটা ব্যবসায়ী কোম্পানি, যার একটা বড় অফিস লাগতো, বা মনে করো একটা দোকান ভাড়া নেওয়া লাগতো তার কি বলে তার প্রোডাক্টগুলো সেল করার জন্য, এখন কি এটার প্রয়োজন হয় না? সে সুন্দর মতো কী করে, সে একটা অনলাইনে পেজ খুলে, পেজের মধ্যে প্রোডাক্টগুলো দেয়, কাস্টমার প্রোডাক্ট চুজ করে, দেন অর্ডার করে, সে কি ডেলিভারি ম্যানের মাধ্যমে সুন্দর মতো কি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছায় দেয়, ভোক্তার কাছে পৌঁছে দেয় প্রোডাক্টটা। তো এই জিনিসগুলো কি প্রতিনিয়ত মানে চেঞ্জ হচ্ছে না? আগে কি এইসব অনলাইন পেজ ছিল না? আগে কি একটা দোকান লাগতো, দোকানে গিয়ে মানুষ অর্ডার দিত, দোকানের থেকে তারপর অর্ডারটা দিত, দেন ওখানে যেত, তার একটা দোকান নেওয়া লাগতো। বাট এখন কি দোকান না নিলেও চলে, সে যদি একটা অনলাইন পেজ খুলে বা একটা ওয়েবসাইট তৈরি করে, ওটার মাধ্যমে পারে। এগুলোই এখানে বলা হয়েছে। তো কি পরবর্তীতে কি বলে পরিবর্তিত পরিস্থিতিতে কি কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়, মানে কি যেটা এই যে এখন এআই এসে পড়ছে। এআই কি এসে পড়ছে ভাইয়া যেমন সিএসসিতে পড়তেছি, এআই কিন্তু ভাইয়াদের জন্য বলতে পারো বড় একটা হুমকি, বাট আসলে না। তুমি যদি নিজে পারো, তুমি যদি নিজে দক্ষ হয়ে ওঠো, তোমার নিজের যদি স্কিলটা থাকে, এআই কেন, এআই এখন কেন কোনো সময়ই বলতে পারো যে মানুষের ওই লেভেলটা পার করতে পারবে না। তোমার স্কিল হচ্ছে তোমার কাছে মেইন। তো এই জন্য নিজেদের দক্ষ হয়ে উঠতে হবে, আরও ভালো মতো কি স্কিল অর্জন করতে হবে। এবার কি কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে, যেটা একটু আগে বলছি। হিসাব নিকাশের কাজ বলতে পারো, তথ্য সংরক্ষণের কাজ করতে পারো, বলতে পারো তথ্য সংগ্রহের কাজ বলতে পারো। আগে কি তথ্য সংগ্রহের জন্য বলতে পারো কি তোমার হচ্ছে লাইব্রেরিতে যাইতে হইতো, বইটা ইয়ে করতে হইতো। এখন তুমি জাস্ট অনলাইনে সার্চ দিবা, তুমি কি পেয়ে যাবা যে কোনটা কি, বা যে কোনো একটা সম্পর্কে যদি নির্দিষ্ট তথ্য প্রয়োজন হয়, তুমি জাস্ট অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে। এটা গেল। এরপর কি অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যেমন কি এই যে অনেকে কিন্তু ওই যে ফেসবুকের যে কাজটা পেজটা দিতেছে, এই পেজ মনে করো অনেক বড় একটা প্রতিষ্ঠান, বা মনে করো দারাজের ওয়েব ডেভেলপার যারা আছে, বা বলতে হ্যাঁ ওয়েব ডেভেলপার যারা আছে, ওদের কিন্তু এমন অনেকেই আছে যারা হচ্ছে ঘরে বসেই ডেভেলপিং করে, ঘরে বসে ওয়েব ডেভেলপিং করে। এছাড়াও ভাইয়া সিএসসিতে পড়তেছি, সিএসসিতে মনে করো অনেক এমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যার নিজস্ব অফিসে গিয়ে কাজ করা লাগে না, সে জাস্ট বাসায় বসে একটা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যারটা দিয়ে দেয়, দেন হচ্ছে কি সফটওয়্যারটা জাস্ট রান চলতে থাকে। সফটওয়্যারটাতে কোনো সমস্যা হলে এটাকে বলে ডিবাগিং। সমস্যা হলে কি তারা জাস্ট ফোন দেয় যে ভাই আমার এমন সফটওয়্যারের সমস্যা হয়েছে, আপনি একটু ঠিক করে দেন। দেন কি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা সুন্দর মতো সফটওয়্যার ওই সমস্যাটা ঠিক করে দেয়। তো তার কি অফিসে যাওয়া লাগতেছে না, সে ঘরে বসে কি আরামসে কাজ শেষ করে ফেলতেছে। আরামের তো কিছু না, মানে মেন কথা হচ্ছে ঘরে বসে কাজ করতেছে। কিন্তু আগে বলতে পারো কি যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি এত উন্নত ছিল না, তখন কিন্তু কি অফিসে যেতে হতো। এখন কি অফিসে না যেও, বা অফিসের বিভিন্ন কাজ কি তুমি ঘরে বসেই করতে পারো। তো এটাই বলছে। নেক্সট স্লাইডে যাই। এই যে আমাদের সেই রোবট, এই চিত্রটা তোমরা দেখতেছো, এখানে কি দেখতে পারতেছো? এই যে এগুলো হচ্ছে তোমার রোবট, এগুলো হচ্ছে প্রত্যেকটা রোবট, এগুলো কি প্রত্যেকটা রোবট। আর এখানে কি এই যে আমাদের এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটাকে কি সুন্দর মতো রোবট কি বলে যা যা পার্টস লাগে রোবট কি নিজেই এটা লাগাইতেছে। এখানে কি তুমি কোনো মানুষ দেখতেছো? আমাকে বলো যে কোনো মানুষ কিছু করতেছে না। এই গাড়িটার এই রোবটগুলোর যতটুক কাজ, এই গাড়িটা যখন এই সাইডটাতে আসবে, ঠিক আছে, এটা নেই, এই গাড়িটা যখন এই সাইডটাতে আসবে, মানে এই যে এই গাড়িটা যে এখানে আসলো, তুমি দেখো এই যে পরে কিন্তু এই যে সিরিয়ালে আরেকটা গাড়ি আছে,
মেইনলি কি এইখানে আসার পরে তোমার যা যা এই রোবটগুলোর যেটুকু কাজ একটু কাজ কি রোবটগুলো সম্পন্ন করে দেয়, দেন গাড়িটা সুন্দর মতো এখান থেকে এখানে পাস হয়ে যায়, আর ওর পিছনে যে গাড়িটা আছে ওইটা আবার কি এখানে আসে, দেন কি আবার ওইটার মধ্যে এই কাজগুলো করে। এই কাজগুলো কিন্তু রোবট কি নিজে করে ফেলতেছে। তো এটাই যে স্বয়ংক্রিয়ভাবে, আরেকটা জিনিস কি স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করার সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছে। ওই যে সুন্দর একটা উদাহরণ দেই, একটু আগে যে বললাম সই করা লাগে, সই কি তুমি নিজেরটা নিজে আরেকজনেরটা তুমি পারবা না করতে? আমি শিওর তোমরা কেউ না কেউ সই নকল করছোই, হয়তোবা এখন করো নাই, ভবিষ্যতেও করবা, এটাও হইতে পারে। ভাইয়া নিজেও করছি, মিথ্যা কথা বলে লাভ নাই। তো এই যে সই যে নকল করতেছো, এটা কিন্তু করা সম্ভব। কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টের যে সিস্টেমটা, ফিঙ্গারপ্রিন্ট যখন একটা সিস্টেম করে, তুমি কি পারবা আরেকজনের জিনোম সিকোয়েন্স, আরেকজনের ফিঙ্গারপ্রিন্টকে নিজে নকল করে দিয়ে দিতে? না, এটা কিন্তু সম্ভব হবে না। তো এই জন্যই কি এটা বলছে যে কি, যে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে কি মনিটরিং করা যাচ্ছে, যার ফলে কি মানুষ বা কর্মীরা কি ফাঁকি দিতে পারতেছে না, ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছে। ফাঁকি তাও দিবে, বাট আগে যতটা বেশি দিতে পারতো এখন কি প্রবণতাটা আরও হ্রাস পেয়েছে। এটা এবার নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। এইটা একটু বলতে পারো যে কম ইম্পর্টেন্ট একটা টপিক, বাট মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দিতে পারে। এখন এই জন্য আমরা কোনো রিস্ক নিব না, আমরা এমনভাবে কোর্সটা শেষ করবো যেন কি তোমাকে যেখান থেকে কোশ্চেন দোক, তোমাকে যাই দোক, তোমাকে যেন কি আটকাইতে না পারে। তো এখন আমরা বলবো হচ্ছে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। কিসের ফলে? মোবাইল ফোনের বিকাশের ফলে। মোবাইল ফোনের বিকাশের ফলে। ঠিক আছে, এটার একটা সহজ ভাষায় আগে আমি তোমারে বলি। তুমি একটা জিনিস দেখো, আগে তোমার আম্মু আব্বু যখন ছোটবেলায় ছোট ছিল তখন কি মোবাইল ব্যাংকিং এভাবে ছিল না? কিন্তু বিকাশ, রকেট, নগদ এগুলা কি অনেক অনেক পুরাতন কোম্পানি না, এগুলা নতুন কোম্পানি। কিছু বছর আগে এগুলার প্রভাব সৃষ্টি হয়েছে। এমনকি ভাইয়া যখন ছোটবেলায় আরও ছোট ছিলাম, ধরো যে 3-4-এ পড়তাম না, ভাইয়া যখন 8-এ পড়তাম তখনও মনে হয় না বিকাশ এত একটা ছিল অ্যাভেলেবল, কম ছিল, এত একটা অ্যাভেলেবল ছিল না। এটা ছিল, মনে করো যে 4-5-এ যখন পড়তাম তখনও এই বিকাশ নগদ এত একটা অ্যাভেলেবল ছিল না, মোবাইল ব্যাংকিংয়ে তেমন একটা ছিল না। বাট এখন তুমি দেখো, তুমি যখন একটা কোর্সে ভর্তি হও তখন কি বিকাশ ব্যবহার করতেছো, তুমি যখন একটা ফি দিতেছো বিকাশ ব্যবহার করতেছো, তুমি যখন ইলেকট্রিক বিল দিতেছো, ভাইয়া নিজে ইলেকট্রিক বিল যখন দেই ভাইয়ের বাসারটা, তখন কিন্তু ভাই কি বিকাশের মাধ্যমে বিলটা পে করি। তো এই যে বিলগুলো যে পে করতেছি এখন কি বিকাশের মাধ্যমে পে করতেছি না? এই যে বিকাশটা যে আসছে এটা কোত্থেকে? এটা কি মোবাইল ফোনের কি একটা সরি ভাইয়া মনে করছিলাম অন্য কালি দেওয়া। তো এই যে বিকাশটা যে আসতেছে এটা কি মোবাইল ফোনের একটা মনে করো যে একটা সেক্টর না বিকাশ, মোবাইল ব্যাংকিং। এবং আরেকটা জিনিস আমার বলো, এই যে মোবাইল ব্যাংকিংয়ের যে বিকাশ কোম্পানিটা হয়েছে, বিকাশ কোম্পানির মধ্যে আরও মানুষ কাজ করতেছে না? আরও মনে করো অপারেট করার জন্য, বিকাশ সফটওয়্যারটা অপারেট করার জন্য, বিকাশের মনে করো যে ওয়েবসাইট অপারেট করার জন্য, বিভিন্ন মার্কেটিংয়ের জন্য, এগুলা কি মানুষ কাজ করতেছে না? তো ওইখানে কি তাহলে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে না? এগুলাই মেনলি হচ্ছে কি এই যে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তারের বিভিন্ন কি কর্মসৃষ্টি বা বলতে পারো যে কর্মসংস্থান সৃষ্টি এগুলো। তো ভাইয়া একদম সুন্দর একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই দিস। এখন যদি তুমি এগুলো পড়ো অ্যান্ড তুমি যদি নিজেও বই রিডিং পড়ো, তাহলে জাস্ট তুমি দেখবা পানি ভাত বুঝে যাবা নিজে। ঠিক আছে, তো এখানে কি বলছে, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, যেটা একটু আগে বললাম, বিকাশের কথা বাদ দাও, ওটা তো মোবাইল ব্যাংকিং, ওটাও কিন্তু একটা কোম্পানি মোবাইল রিলেটেডই। বাট বিভিন্ন যে মোবাইল কোম্পানি আছে, যেমন আমাদের গ্রামীণ ফোন কিন্তু অনেক বড় একটা অফিস আছে। তুমি হচ্ছে বসুন্ধরা, ঢাকাতে বসুন্ধরাতে তুমি যদি যাও তাহলে কি ওই অফিসটা দেখতে পারবা, অনেক বড় একটা অফিস আছে। ওই অফিসে তুমি যদি অনেক বড় একটা অফিস আছে আর কি। তো ওইখানে কিন্তু কি বিভিন্ন মানুষ কাজ করতেছে না, বিভিন্ন মানুষকে ওই কোম্পানিতে কাজ করতেছে না, রবি, এয়ারটেল এগুলোতে কাজ করতেছে না। তো এগুলো কি মোবাইল ফোনের কি কোম্পানিতে বিভিন্ন কর্মসৃষ্টি করতেছে না? এছাড়া তুমি বলতে পারো, মনে করো যে বাংলাদেশের কিছু মোবাইল কোম্পানি আছে, ওগুলোর মধ্যে মানুষ কাজ করতেছে না। তো এই জিনিসটাই বলা হয়েছে। এরপর হচ্ছে মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। দেশে প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলো বিপণন, বিক্রয় এবং পরবর্তীকালে বিক্রেতার সেবার জন্য বিপুল পরিমাণ কর্মী চাহিদা সৃষ্টি হয়েছে। মনে করো যে স্যামসাং তো বাংলাদেশের কোম্পানি না, ঠিক আছে, বাট স্যামসাংয়ে কি বাংলাদেশে অফিস আছে না? স্যামসাংয়ে তুমি যদি একটা স্যামসাংয়ের ডিভাইস ইউজ করো, তোমার যদি এটা সমস্যা হয়, তুমি যখন হেল্প সেন্টারে ফোন দাও, তখন কি বাংলাদেশের হেল্প সেন্টারে ফোন দাও না? তুমি যখন এটা অফিসিয়ালি ঠিক করতে নিয়ে যাও, ওই ইয়েগুলো বাদ দিলাম যে আরও তো বাইরে দোকানপাট আছে, ওগুলো বাদে তুমি যখন অফিসিয়ালি ঠিক করতে যাও, তখন কি তোমার স্যামসাংয়ের একটা অফিসে যাও না? তো এগুলা কিন্তু কি বিভিন্ন কর্ম এসেছে। আরেকটা জিনিস দেখো যে প্রায় কি 12 কোটি মোবাইল গ্রাহককে কি, তাহলে মোবাইল গ্রাহক কত? 12 কোটির মধ্যে 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলো বিপণন, বিক্রয়, এগুলো কি
অনেক কর্মসংস্থান সৃষ্টি করতেছে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, বিভিন্ন মোবাইল সেবা প্রদান, বিভিন্ন মোবাইল কি সেবা প্রদান, মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশ প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। তো মোবাইল ফোনের মধ্যে যে বিভিন্ন সেবা আছে, একটু আগে ভাই যেটা বললাম, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এরপর মনে করো যে ট্রেনের টিকিট, বাসের টিকিট, এগুলো কিন্তু তুমি মোবাইলের মাধ্যমে কাটতে পারতেছো। তো এগুলোর জন্য কি বিভিন্ন মনে করো যে এই যে তুমি কাটতেছো, এই যে তুমি বিকাশ দিয়ে টাকা পাঠাচ্ছ, এই বিকাশের কোম্পানিতে কিন্তু মানুষ কাজ করতেছে, স্যামসাংয়ের কোম্পানিতে কিন্তু মানুষ কাজ করতেছে। তো এগুলোর জন্য কিন্তু কি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নতুন খাতের সৃষ্টি। মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং, এই যে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন 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 খাতের সৃষ্টি হচ্ছে, যার মধ্যে অনেক নতুন কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। একটু আগে যেটা বললাম বিকাশ সবচেয়ে ভালো একটা উদাহরণ, নগদ সবচেয়ে ভালো একটা উদাহরণ, রকেট, এগুলো ঠিক আছে। এগুলোর মাধ্যমে কি অনেক এখন নতুন নতুন মোবাইল ব্যাংকিং আসার জন্য কি অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তোমার জীবনও সহজ হয়ে গেছে এগুলোই। তো নেক্সট স্লাইডে যদি ভাইয়া যাই, এবার হচ্ছে ঘরে বসে আয়ের সুযোগ। ঘরে বসে কি আয়ের সুযোগ, একদম প্রথমে ভাইয়া যেগুলো বলতেছিলাম যে ফ্রিল্যান্সিং, ওইটাই হচ্ছে কি ঘরে বসে আয়ের সুযোগ। এই জিনিসটা আমরা এখানে পড়বো যে ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তৃতীয় দেশের দেশগুলো বলতে কি বুঝাইছে, যে দেশগুলো একটু কম উন্নত, যেমন প্রথম স্তরের দেশগুলো কি আমেরিকা, জার্মানি, তারপর বলতে পারো কি বলে ইংল্যান্ড, এগুলা। আর তৃতীয় স্তরে বলতে পারো যে বাংলাদেশও তৃতীয় স্তরের মধ্যে পড়ে, তৃতীয় বা দ্বিতীয় স্তরে এরকম। তো এই যে একজন আমেরিকাতে যে কাজ করে বা আমেরিকাতে যার কোম্পানি আছে, সে কিন্তু কি এই ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সারদের মাধ্যমে আমেরিকায় বসে বাংলাদেশের একজন কর্মীর মাধ্যমে কি তার কাজটা করে নিতে পারতেছে, তার প্রজেক্টটা ডান করে ফেলতে পারতেছে। এটাই হচ্ছে এটা। আরেকটা কি সৃষ্টি হয়েছে, বেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ কি ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, এগুলো কি করতেছে। এগুলাকে কি বলে, এটিকে বলে হচ্ছে তোমার কি আউটসোর্সিং। ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এবং অলসো এটা হচ্ছে কি বলে এমসিকিউর পার্টের জন্য ইম্পর্টেন্ট। যদি সুন্দর মতো একটু তারা দিয়ে দিই, 3টা তারা, বেশি তারা দিয়ে দিছি ভাই, 3টা তারা, ঠিক আছে। তো এটা কিন্তু কি এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, আউটসোর্সিং। এটার থেকে তুমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাইতে পারো। তাহলে আউটসোর্সিংটা কি, এই যে এক দেশের মানুষ যে অন্য দেশের মানুষ দ্বারা বা ইন্টারনেটের মাধ্যমে কাজ করাই নিতে পারতেছে বা কাজ আদান প্রদান করতেছে, সেটাই হচ্ছে কি আউটসোর্সিং। এক কথায় বলতে গেলে ফ্রিল্যান্সিংটাই কি আউটসোর্সিং। গেল। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজ সঙ্গে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমানভাবে প্রয়োজন হয়। কারণ তুমি মনে করো যদি এখন ইংলিশ না পারো, তুমি যদি একদম সদ্য বাংলা ভাষার একজন মানুষ হও, তাহলে কি তুমি ওই আমেরিকার হয়ে তোমার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবা? তার সাথে সে কি চাইতে সেটা বুঝতে পারবা? সে আসলে কোন জিনিসটা চাইতে সেটা বুঝতে পারবা না? বুঝতে পারবা না কিন্তু। তো এই জিনিসটার জন্য এখানে কি বলছে যে তোমার ভাষা দক্ষতাও কি প্রয়োজন হয়। কারণ তুমি যদি ইংরেজি পারো, তখনই তার সাথে কি ভালো মতো কন্ট্যাক্ট করতে পারবা, সে কি চায় সেটা বুঝতে পারবা, তুমি তাকে কি বলতে চাও সেও সেটা বুঝতে পারবে। ঠিক আছে। তো এসবের জন্য ইন্টারনেটে অনেক সাইট পাওয়া যায়। এগুলোর মধ্যে কি আছে, এই যে এই সাইটগুলোর নাম অবশ্যই মনে রাখবা, যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, upwork.com, freelancer.com, এরপর কি ইল্যান্স, এই ওয়েবসাইটগুলো, এগুলা কিন্তু নৈমিত্তিক আশা পড়ে, আমরাও করবো নৈমিত্তিক সলভ, যে নিচের কোনটি আউটসোর্সিং ওয়েবসাইট অথবা নিচের কোনটি আউটসোর্সিং ওয়েবসাইট নয়, এগুলা। তো এগুলোর মাধ্যমে যেমন আপওয়ার্ক, তুমি যদি আপওয়ার্কে যাও, সুন্দর মতো আপওয়ার্কে গেলে দেখতে পারবা যে আপওয়ার্কে কি একটা সুন্দর মতো মনে করো যে ওইখানে একটা তুমি নিজের জন্য একটা ওয়ার্কার খুঁজতে পারো, বা তুমি নিজে একটা অ্যাকাউন্ট খুলে কি তুমি একটা ওয়ার্কার হিসেবে কাজ করতে পারো। তোমাকে কি অন্য ক্লায়েন্ট তোমাকে ওই পে করার মাধ্যমে বলতে পারো যে একটা প্রজেক্ট করতে দিতে পারে, বিভিন্ন ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, তারপর মনে করো যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু কি এই আপওয়ার্কের মাধ্যমে, ফ্রিল্যান্সারের মাধ্যমে হয়ে যায়। তারপর ডিজিটাল মার্কেটিং, এগুলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু কি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারছে এবং ঘরে বসে। এবং এই জিনিসটা আউটসোর্সিং কিন্তু এখন বর্তমানে অনেক মানুষের আয়ের বলতে পারো একটা মেইন আর কি, মানে অনেক মানুষই হচ্ছে ফ্রিল্যান্সিং করে কি টাকা পয়সা আর্ন করতেছে, তাদের মেইন জব এটাই ফ্রিল্যান্সিং করা, অ্যান্ড অনেক টাকা আর্ন করতেছে। এমন না যে অনেক কম, অনেক টাকাই আর্ন করতেছে, এমন অনেকেই আছে। এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে মাসেই বলতে পারো 3-4 লাখ টাকা এমনি কামাইতে পারে। ঠিক আছে, কারণ তারা কি বাইরের দেশে ক্লায়েন্টের সাথে যোগাযোগ মানে কি বলে কাজ করতেছে। তো এগুলো হচ্ছে, তো এটা ইম্পর্টেন্ট। আউটসোর্সিং কাকে বলে, এখানে এই স্লাইডে সুন্দর মতো আউটসোর্সিং এর সবকিছু লেখা আছে। তোমার পরীক্ষায় যদি আসে আউটসোর্সিং হিসেবে কি বলে আউটসোর্সিং ব্যাপারে লিখতে, তাহলে কি এগুলো লিখলে তুমি হবে এনাফ। তো এগুলো যা স্লাইডটা ভালো মতো পড়বা তাহলে। তো এই যে ভাইয়া হচ্ছে এখানে কি আপওয়ার্ক আর হচ্ছে freelancer.com, এই দুইটার হচ্ছে তোমার কি দিয়ে দিছি
তোমার হচ্ছে দুইটা লোগো দিয়ে দিছি, এটা হচ্ছে আপওয়ার্কের লোগো আর এটা কি ফ্রিল্যান্সারের লোগো। আপওয়ার্কে হচ্ছে আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সার একই 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 রকমের ওয়েবসাইট বলতে গেলে, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। ঠিক আছে, তা আগেই নেক্সট, যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এখন আসো যোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়তেছো, যোগাযোগ সম্পর্কে তোমার পড়তে হবে। তাহলে যোগাযোগ কি যোগাযোগ, তো যোগাযোগের করার পদ্ধতিকে তুমি কি মোটামুটি কয় ভাগে ভাগ করতে পারবা? দুই ভাগে ভাগ করা যায়। তো দুই ভাগের মধ্যে কি কি? একটা হচ্ছে একমুখী যোগাযোগ আর একটা কি দ্বিমুখী যোগাযোগ। এগুলো সম্পর্কে ভাইয়া এখনই বলতেছি, কোনো প্যারা নেওয়ার বিষয় না। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে কি তোমার দ্বিমুখী। ঠিক আছে, একমুখী আর দ্বিমুখী যোগাযোগ। এখন আসো একমুখী আর দ্বিমুখী যোগাযোগ জিনিসগুলো কি। একমুখী কথার মধ্যে আছে আর আরেকটা জিনিস, একমুখীকে তুমি আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে, একমুখী যোগাযোগকে ব্রডকাস্টও বলা হয়। একমুখী যোগাযোগকে কি একটু বাড়ায়নি আর সাদা কালি দিয়ে লিখি, সমস্যা। একমুখী যোগাযোগকে হচ্ছে আশা করি বানানটা ঠিক আছে, ব্রডকাস্ট বলা হয়, বা যদি ইংলিশে বলো তাহলে কি ব্রডকাস্ট। ঠিক আছে, তো একমুখী যোগাযোগকে কি ব্রডকাস্ট বলা হয়। ঠিক আছে, তো একমুখী যোগাযোগকে ব্রডকাস্টও বলা হয়। তো একমুখী যোগাযোগ আর দ্বিমুখী যোগাযোগ জিনিসটা কি? একমুখী যোগাযোগ মানে হচ্ছে তুমি জাস্ট এক কথা বলতে গেলে একজনের সাথে যোগাযোগ করতেছো, এরকম জিনিস। যেমন আমি এটা তোমাকে সবচেয়ে ভালো বুঝবো, তোমাকে হচ্ছে উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণের মধ্যে হচ্ছে বলতে পারো টিভি। তুমি যখন টিভি দেখতেছো, তোমাকে যখন একটা বা খবর দেখতেছো টিভির মধ্যে, সে কিন্তু তোমাকে খবর বলতেছে যে আজকে বাংলাদেশে এমন হয়েছে, আজকে ইন্ডিয়া এমন হয়েছে, আজকে বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলার মধ্যে এ জিতছে, আজকে কি বলে ফুটবল টুর্নামেন্ট এ জিতছে, আজকে হচ্ছে ইউসিএল এর ফাইনাল। তো এগুলো যে তোমাকে বলতেছে, তখন কি তুমি উনাকে পাল্টা জবাব দিতে পারতেছো? তুমি কি উনাকে উল্টা খবর শোনাতে পারতেছো? বা তুমি কি এভাবে বলতে পারতেছো, ভাই এই খবরটা কি আসলে সত্যি? তুমি এগুলো বলতে পারতেছো না, কিন্তু উনি তোমাকে হচ্ছে খবরটা জাস্ট পড়ে শোনাচ্ছে। এগুলো হচ্ছে তোমার একমুখী যোগাযোগ। আমরা নেক্সট স্লাইডে গেলে দেখবো, এই যে আমাদের সুন্দর মতো এক ভাই কি খেলা দেখতেছে, কি খেলা দেখতেছে? ফুটবল খেলা দেখতেছে। এই যে সে ফুটবল খেলাটা দেখতেছে, তাকে কি একটা নির্দিষ্ট চ্যানেল তার সামনে ব্রডকাস্ট করা হচ্ছে, তার সামনে কি করা হচ্ছে? ব্রডকাস্ট করা হচ্ছে। এই ব্রডকাস্টটা কি সে এখান থেকে তার ঘরে বসে সুন্দর মতো কি এনজয় করতেছে। তো এই যে এই জিনিসটা যে সে এনজয় করতেছে ঘরে বসে, তো তখন যে সে খেলাটা দেখে, সে কি খেলার যেই চ্যানেলটার সাথে যে চ্যানেলটা হচ্ছে খেলা দেখাচ্ছে, সে কি ওইখানে যোগাযোগ করতে পারতেছে না। এটাই হচ্ছে তোমার একমুখী যোগাযোগ, মানে যে জাস্ট তুমি কি একজন থেকে তথ্য পাবা, তথ্য আদান প্রদান হবে না। এখন এটা বলতে পারো যে ভাইয়া আপনি যে বললেন টিভির উদাহরণ, এখন টিভির মধ্যে তো এরকম অনেক শো আছে যেগুলো হচ্ছে কি ওই যে মোবাইলের, মনে করো যে আপনি ফোন দিতে পারবেন, বা ওই যে কি বলে টেলিমেডিসিনে যে শোগুলা, যে বিভিন্ন ডাক্তার যে শোগুলা নেয়, ওর মধ্যে যে ফোন দিতে। বাট তুমি আমার একটা জিনিস বলো, তুমি ফোন দিলে কি ওরা ধরে? হ্যাঁ, কিন্তু ওইখানে অনেকজন 1-2 হাজার মানুষ ফোন দেয়, এর মধ্যে মনে করো 10-12 জনের ফোন তারা ধরতে পারে, 10-12 জন হচ্ছে কন্ট্যাক্ট করে একটু কি। তো এই জন্যে এগুলা কি একমুখী যোগাযোগ, যে জাস্ট ওয়ান সাইডেড তথ্য আদান প্রদান হচ্ছে, টু সাইডেড না। যেমন উদাহরণ কি টিভি, রেডিও বলতে পারো, নিউজপেপারও যখন তোমাকে দেয়, তোমাকে কিন্তু কি তুমি হচ্ছে তথ্যগুলো জাস্ট নিজে পড়ো, তুমি নিউজটা জানো, বাট তুমি কি নিউজটা আবার কি বলে নিউজপেপারে যে তোমাকে, বা মনে করো প্রথম আলোরে কি তুমি কিছু বলো যে ভাই আপনার নিউজটা কি আসলে ঠিক আছে? এমনি কিন্তু বলো না। এগুলো হচ্ছে কি তাহলে একমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগটা কি? একমুখী যদি বোঝা যাও, তাহলে সাধারণত দ্বিমুখী তোমার সাধারণত এখনই বোঝা যাওয়ার কথা যে কি এখানে তথ্য আদান প্রদানটা হবে টু সাইডেড। তুমিও একটা তথ্য দিবা, সেও একটা তথ্য দিব। এই যে আমাদের কি বলে চিরপরিচিত আইফোনের মাধ্যমে তুমি যে টেলিফোনে কথা বলতেছো, টেলিফোনে কথা বলার সময় তুমি যেই কি বলে কথা বলতেছো, তখন কি তুমি যার সাথে কথা বলতেছো সে তোমার সাথে আবার বিপরীতে কথা বলতে পারতেছে না। আরেকটা জিনিস আমি তোমাকে বলি, এই যে ভাইয়া যে তোমার সাথে ক্লাস নিতেছি, কমেন্টে না হয় কথা বলতে পারতেছি, ঠিক আছে, বাট এখন কিন্তু এই যে রেকর্ড করতেছি, যে এখন কিন্তু আমি কি একদম সাথে সাথে তোমার সাথে যোগাযোগ করতে পারতেছি না। তাহলে বর্তমানে কিন্তু এই ক্লাসটা হচ্ছে একমুখী। কিন্তু আমি যদি লাইভে ক্লাস নিতাম, তখন কিন্তু আবার দ্বিমুখী হতো, যে আমি ব্রডকাস্ট একটা করতেছি, সাথে লাইভে তোমার কমেন্টও পড়তেছি, এই জিনিসটা এভাবে। তো দ্বিমুখী যোগাযোগটা কি? টু সাইডেড যোগাযোগ হবে, মানে দুই দিক থেকে তথ্য আদান প্রদান হবে। যে তথ্য দিচ্ছে তার সাথেও তথ্য কথা বলতে পারবে, যে তথ্য নিচ্ছে সেও কি তথ্য আদান প্রদান করতে পারবে। এটার একটা সুন্দর উদাহরণ কি টেলিফোন। টেলিফোন কি বলতে পারো ইমেল।
না ইমেল না, তুমি বলতে পারো মেসেজিং। মেসেজিং কি তুমি কথা বলতেছো আবার আরেকজন কথা বলতেছে, আবার তুমি কথা বলতেছো আবার আরেকজন, এটা না। ইমেলও কিন্তু একটা দ্বিমুখী যোগাযোগী, ইমেল তুমি দিচ্ছ আবার সে দিচ্ছে, আবার তুমি দিচ্ছ আবার সে দিচ্ছে। তো এগুলা এরপর ডিসকর্ড, যারা গেমার আছো ডিসকর্ড ইউজ করো না, ডিসকর্ড কিন্তু কি দ্বিমুখী, তুমিও কথা বলতেছো তোমার ফ্রেন্ডও কথা বলতেছে, তোমার কি টিমমেটও কথা বলতেছে। তো এগুলা তো আশা করি তুমি বুঝতে পারছো দ্বিমুখী যোগাযোগ কি। এবার আসা হচ্ছে ওয়েব কনফারেন্সিং। ওয়েব কনফারেন্স জিনিসটা কি? যেমন মনে করো ভাইয়ারা যে এখানে রেদন্স মেথড এখানে যে ক্লাসটা নিতেছি, ভাইয়াদের কিন্তু অনেক মাঝে মাঝে করার প্রয়োজন হয়, অনেক মিটিং করার প্রয়োজন হয়। এখন মনে করো ভাইয়া হচ্ছে ঢাকাতে নাই, সিলেটে গেছি, ধরো যে সিলেটে ভাইয়া ঘুরতে গেছি, আসলে ভাইয়া কয়েকদিন পর যাবো ঘুরতে, তো এই জন্য বলা বাকি যে ভাইয়া মনে করো যে সিলেটে ঘুরতে গেছি। তো তখন হঠাৎ মনে করো একটা জরুরি মিটিংয়ের প্রয়োজন হইতেছে, যে তোমাদের রেদওয়ান ভাইয়া একটা ইম্পর্টেন্ট কোনো কিছু একটা নিয়ে ডিসকাস করবে, এটার জন্য আমার মিটিংয়ে আসতে হবে। এখন ভাইয়া কি সিলেটে থেকে সশরীরে এখানে উপস্থিত থাকতে পারবো না, এটার জন্য ভাইয়ারা কি ইউজ করতে পারি? ওয়েব কনফারেন্সিং ইউজ করতে পারি। ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে কি সুন্দর মতো মনে করো যে এই স্মার্ট বোর্ডটাও ইউজ করতে পারে, যে এখানে মনে করো যে একটা ক্যামেরা দিয়ে লাইভে চলে গেল, এখানে অন্যান্য ভাইরা থাকলো যারা সশরীরে উপস্থিত, যারা দেশের বাইরে বলতে মনে করো ঢাকার বাইরে আছে বা দূরে টুরে আছে, তারা কি সুন্দর মতো অনলাইনে যুক্ত হইলো, এবং কি আমরা এই বোর্ডের মাধ্যমে দেখায় সুন্দর মতো মিটিং করতে পারলাম, যে হ্যাঁ ক্লাস 8-এর এই প্রজেক্টটা লাগবে, ক্লাস 8-এর হচ্ছে এই ক্লাসটা দিতে হবে, ক্লাস 8-এর এই এক্সামটা নেক্সট উইকে নিব, ক্লাস 8-এর এই স্লাইডটা ঠিক মতো হয়েছে নাকি, এগুলো নিয়ে মনে করো আলোচনা করলাম। এইটাই হচ্ছে ওয়েব কনফারেন্সিং। তো এটা নিয়ে যদি দেখো এখানে সামনে লেখা আছে যে ওয়েব কনফারেন্সিং তাহলে বিভিন্ন সফটওয়্যারের যে বৈশিষ্ট্য, যেটা একটু আগে বললাম, এই হোয়াইট বোর্ডও কিন্তু এই স্মার্ট বোর্ডটা কিন্তু একটা ওয়েব কনফারেন্সিংয়ের একটা সফটওয়্যার হতে পারে। জুম অ্যাপ তোমরা করোনা যেহেতু তোমরা পার করে আসছো, তোমাদের জুমের সাথে হয়তো বা পরিচিত অবশ্যই থাকবা। তো জুম অ্যাপের মধ্যে কি একটা কনফারেন্সিংয়ের বিষয়টা হচ্ছে না, তুমি কি সুন্দর মতো কনফারেন্স করে একটা ক্লাস করতেছো না, এইসব সফটওয়্যার যে ইউজ করা হয়, এটাই হচ্ছে তোমার কি ভিডিও কনফারেন্সিংয়ের যে সফটওয়্যার যে বিষয়গুলো। যে দেখো ভিডিও কনফারেন্সিংয়ের সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে বিভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থানকারী ব্যক্তিদেরকে কি মিটিং চলাকালে ভার্চুয়ালে মুখামুখি থাকার অভিজ্ঞতা প্রদান করা যায়। যেটা একটু আগে বললাম, ভাইয়া সিলেটে আসি, ভাই কি অনলাইনে যুক্ত হয়ে এমনভাবে থাকতে পারবো যে কি ভাই এখানেই আসি, রেদওয়ান ভাই আমাকে একদম সুন্দর মতো একবারে বোর্ডের মধ্যে কি ইজিলি দেখায় বুঝাইতে পারবে, যে দেখো আমি তোমার এটা লাগবে দোস্ত, তোর এটা লাগবে, বুঝতে পারবে। দ্যাটস ইট। এরপর আর কি অডিও কনফারেন্সিং। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে কি ফোন কল এবং কনফারেন্স কল করার জন্য সহজ ও তুলনামূলক সস্তা আইপি টেলিফোন ব্যবস্থা সংযুক্ত থাকে। মানে মনে করো যে জাস্ট এই রুমে আমি জাস্ট কথা বলবো তোমার রেদওয়ান ভাইয়াদের সাথে, তখন কি আমি এখানে একটা কি কনফারেন্স কল দিতে পারি না, যে আমার যারা আজকে মিটিং করবে তারা সবাই এই কলে যুক্ত থাকলো। মনে করো তোমাদের সুপ্ত ভাইয়া কলে থাকলো, আমি কলে থাকলাম, তোমাদের রেদওয়ান ভাই এখানে, তোমাদের মনে করো সাফল্য ভাই এখানে, ধ্রুব ভাই এখানে, কিন্তু আমি আর সুপ্ত ভাই কলে। এগুলাই বলা হয়েছে যে এটা, তখন কি অডিও কনফারেন্সিংও জিনিসটা করা হয়। এরপর আর কি এগুলো জাস্ট তুমি আর বাকিগুলো ভাইয়া যা বলছি এগুলো জাস্ট রিডিং পড়লে পারবা, এর থেকে বেশি কিছু না। এরপর আসো ভিডিও স্ট্রিমিং। মনে করো যে ওই যে ডিসকর্ড, একটু আগে যে বললাম, ডিসকর্ডে তোমরা অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না জানলেও সামনে জানবা আশা করি। বাট জুম ধরো, জুমের মধ্যে তুমি যখন একটা ক্লাস করতেছো, তোমার মনে করো ক্লাসের মধ্যে তোমার একটা ভিডিও দেখানো লাগবে। মনে করো আমি হচ্ছে তোমাকে কি বলে একটা যোগের যে কোনো একটা সূত্র প্রতিপাদনের ভিডিও দেখাবো, তখন কি আমি সুন্দর মতো কি ভিডিওটা স্ট্রিম করতে পারি না? এখানে এগুলোই বলেছে যে মডারেট বা সবার উপস্থাপক তার কম্পিউটার থেকে কি অন্য সবার কাছে ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শন বা কি শেয়ার করতে পারেন। যেটা বললাম যে একটা স্ট্রিম করলো, এটা আমরা দেখতে পারবো। স্লাইড শো উপস্থাপনা, প্রেজেন্টেশন, এই যে ভাইয়াদের ইউনিভার্সিটিতে যেটা সবচেয়ে বলতে পারো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এবং প্যারাদায়ক আছে মোটামুটি, প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশন যখন আমি বানাবো, বা এই জিনিসটা আমি যে তোমাদের সামনে হচ্ছে ক্লাসটা তুলে ধরছি, এটার মধ্যে কি স্লাইডটা বানাইতে হয়েছে না? তো এই স্লাইডটা কি আমি তোমাদেরকে স্লাইডটা রিপ্রেজেন্ট করতেছি না, স্লাইড শো করতেছি না? এই জিনিসগুলো কি এখানে বলছে যে স্লাইড শো উপস্থাপন, আমি কি ভিডিও ওয়েব কনফারেন্সের মাধ্যমে কি স্লাইড শো উপস্থাপন করতে পারি। নেক্সট, আচ্ছা এবার হচ্ছে ওয়েব কনফারেন্সিং আরেকটু কিছু বৈশিষ্ট্য। হোয়াইট বোর্ড, ঠিক আছে, হোয়াইট বোর্ডের চিন্তা তুমি না করে তুমি মনে করো এই স্মার্ট বোর্ডের কথা ভাবতে পারো, যে আমি যেটা বললাম যে ক্যামেরার মধ্যে রেদওয়ান ভাই এখানে সুন্দর মতো বুঝাবে যে আমি এই জিনিসটা লাগবে, ক্লাস 8-এর এই পরীক্ষাটা নিতে হবে, আমি এই ক্লাসটা আইসা নিয়ে নিবা তুমি, এভাবে বুঝাইতে পারে। এটা হচ্ছে কি হোয়াইট বোর্ড, যে সবাই অংশগ্রহণকারী কেউ চাইলে ভার্চুয়াল জগতের সাদা বোর্ডের মন্তব্য লেখা, চিত্র আঁকা এবং তাৎক্ষণিক কোনো কিছু ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে পারেন। তুমি জুমে যদি ক্লাস করে থাকো,
এবং তোমার স্যাররা কিন্তু কি এই হোয়াইট বোর্ডটা তোমাকে হয়তো ব্যবহার করে রাখতে পারে, যে তোমার বলে কিন্তু, যেমন আমার এখনো মনে আছে আমার করোনার টাইমে যখন আমাদের ম্যাথ যে ভাই আমাকে পড়াইতো আজিজ ভাইয়ের কাছে আমি যখন পড়তাম তখন হচ্ছে উনি একদিন বলছিল যে আচ্ছা হোয়াইট বোর্ডটা আমি অন করতেছি, বলেন তো এখানে কোনটা লম্ব কোনটা হবে, এবার এরকম কোনো একটা কোয়েশ্চেন আর কি। তখন হোয়াইট বোর্ড ওপেন করছে, আমি সুন্দর মতো আমার বাসায় বসে কি এভাবে আইকাকা দেখাইছি, ভাইয়া এটা হচ্ছে লম্ব, এটাই বলছে হোয়াইট বোর্ডে। এটা তফসিলযুক্ত সভা ও ক্যালেন্ডার একীকরণ, ওয়েব কনফারেন্সিংয়ে কি অ্যাপ্লিকেশনে মিটিং পরিকল্পনা করা বা সবাই অংশগ্রহণকারীদের সাথে মিটিংয়ে লিঙ্ক বিতরণ কাজে সহায়তা করতে প্রায়ই ব্যবহারকারীদের কি বিদ্যমান ক্যালেন্ডারের সাথে নির্ধারিত সভা অন্তর্ভুক্ত করে দেয়। মানে কি তুমি একটা বলতে পারো যে একটা সঠিক শিডিউল তৈরি করার জন্য কি একটা ক্যালেন্ডার ইউজ করে করতে পারো, ওইটাও তুমি ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে করতে পারো। তো আস্তে আস্তে এখন আগাই, নেক্সট স্লাইড। নেক্সট কি ওয়েব কনফারেন্সিংয়ে আরও কিছু সফটওয়্যারের বৈশিষ্ট্য আছে। সবার গোপনীয়তা রক্ষা বা এনক্রিপ্ট করা, সবার গোপনীয়তা রক্ষা, যেমন মনে করো আমি রেদওয়ান ভাইয়া আর যা টিচাররা আছি ওরা হচ্ছে এখানে মিটিং করতেছি, তুমি যদি টাচ করে ঢুকে যাও এটা কি আমাদের জন্য একটা সমস্যা না? কারণ আমরা এখানে অনেক অনেক কিছু আলোচনা করতে পারি, যেটা হচ্ছে হয়তোবা তোমাদের মানে বলতে পারো যে আমাদের নিজেদের একটা প্রাইভেট জিনিস, লাইক মনে করো যে কোনো ক্লাস 8 বাদ দিলাম অন্য ক্লাস নিয়ে আলোচনা করতেছি, তো ওইখানে তো তোমার মনে করো যে কী বলে ইন্টারফেয়ারটা উচিত হবে না। তো এই জিনিসগুলো কি গোপনীয়তা রক্ষা করার জন্য বা করার জন্য কি বিভিন্ন সিকিউরিটি বা এনক্রিপ্ট করা, এগুলো বিভিন্ন মনে করো সফটওয়্যার ইউজ করা যেতে পারে। এখন এটা মনে করো ভাইয়ার মিটিংয়ের কথা বললাম, বা আমার মিটিংয়ের কথা বাদ দাও, মনে করো এই দেশের একটা মন্ত্রণালয়ের একটা মিটিং হইতেছে, ওইখানে যেন ধাপধুপ করে এরকম মানুষ জয়েন করতে না পারে, এই জন্য যে কি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় এবং কি ওগুলা থেকে মানে ওই হ্যাকার ট্যাকার এগুলো থেকে রক্ষা করার জন্য এগুলো ইউজ করা হয়। তো কি নিরাপদ ওয়েব কনফারেন্স সফটওয়্যার বা সবার গোপনীয়তা রক্ষা করে থাকে, সবাই নতুন উপস্থিতির পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়াল ওয়েটিং রুম বা অনুমোদিত সি সেটিংসের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যায়। তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের করে। জুমে যখন তুমি একটা রুমে ঢুকো, অনেক কিন্তু রুম আছে যে তোমার একটা মেবি আইডি দেওয়া লাগতো, আমার যতটুকু মনে আছে আইডি না পাসওয়ার্ড জানি কি একটা, তো এই যে পাসওয়ার্ডটা যে দেওয়া রাখতেছে এই সফটওয়্যারটা কি তাহলে তোমাকে একটা পাসওয়ার্ড নিতেছে, এরপরই তো তোমাকে প্রবেশ করতে দিতেছে, তাই না? তো এটা কি একটা তাহলে তোমার এই সফটওয়্যারের বৈশিষ্ট্য না যে গোপনীয়তা রক্ষা করতেছে এই জিনিসটি। সবার রেকর্ডিং সুবিধা, এক কথা বলতে গেলে যদি জুমে ক্লাস করে থাকো জুমের রেকর্ডিং ওইটাও বাদ দাও, এই যে ভাইয়া তোমার ক্লাস নিতেছি এটা হয়তো বা তোমার অনলাইন মানে ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে করাইতেছি না, বাট জুমেরটা হচ্ছে সবচেয়ে ভালো একটা উদাহরণ কি আর কি যে কি জুমের মাধ্যমে যে একটা ওয়েব তোমার যে ক্লাস রেকর্ডিংটা দেওয়া হয় ওইটা কি সবাটা রেকর্ডিং করা বা এটা করা গেল। নেক্সট স্লাইড। তো ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আচ্ছা ভাই একটু পানি খেয়ে নিই, 1 মিনিট। আচ্ছা, তো এখন আসো ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্বটা, ঠিক আছে? এই যে ভাইয়া সুন্দর একটা ছবি দিছে এখানে দেখো, তুমি কি তথ্য যোগাযোগ বলতে পারো যে স্মার্ট বোর্ডটাতে আমি যদি একটা সুন্দর একটা স্লাইড শো উপস্থাপন করি একটা স্লাইড শো, তখন কি আমি যে ক্লায়েন্টকে যেই বিষয়টা সম্পর্কে বুঝাইতে চাই বা বুঝাইতে মনে করো যে আমার দরকার, আমি কি তাকে সুন্দর মতো বুঝাইতে পারবো না? আমি কি তাকে আরও ব্যাখ্যা নিয়ে আরও ভালো মতো বা বলতে পারো আরও সুন্দর করে কি জিনিসটা মানে বলতে পারো যে তুলে ধরতে পারবো না? তো এইগুলো কিন্তু কি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আরও ইজি হয়ে গেছে, আরও ইজিলি তুমি বলতে পারতেছো। আমি কি সুন্দর মতো ক্যামেরাতে রেকর্ড করে তাদেরকে পাঠাতে পারি যে ভাই আমি এগুলো আছে, প্রোডাক্টে এগুলো লাগবে, ওয়েবসাইটে এগুলো আছে, আপনারা এই সুবিধা পাবেন এগুলা। তা আসো সামনে দেখি কি বলছে। মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা। ভাইয়া আগে বলে রাখি এই স্লাইডটাও তোমার হচ্ছে কি শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এই স্লাইডটাও কি শর্ট কোয়েশ্চেনের জন্য তোমার ইম্পর্টেন্ট। তুমি যদি এই কোয়েশ্চেনটা আসে তখন সুন্দর মতো এগুলা ব্যাখ্যা করবা তাহলে হবে। মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসার একটি এই জিনিসটা মনে রাখো, ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ। ব্যবসা একটি বড় খরচ কি পণ্যের মজুদ। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তোমার হচ্ছে কি মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের কি তথ্যটা তোমার সংগ্রহ করে রাখতে হবে। তো এই যে তুমি যে তথ্যগুলা সংগ্রহ করে রাখতেছো বা মনে করো যে একটা বিশ্লেষণ করতেছো, একটা এখন বাজারে এই প্রোডাক্টটার মূল্য কত, তুমি কত মূল্যতে দিলে আরও বেশি লাভ করতে পারবা, তুমি আরও কত বেশি মনে করো উন্নত করতে পারবা প্রোডাক্টটা, এগুলো কিন্তু কি তুমি সুন্দর মতো কি আইসিটি ব্যবহার করে করতে পারবা। দেন
মজুদ নিয়ন্ত্রণ করতে হয় বিশেষত। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদনের ব্যবস্থার প্রভূত উন্নতি করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয় সহ আইসিটি নিয়ন্ত্রণ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। একটু আগে যেটা বললাম, তোমার যেখানে মনে করো যে 30 জন মানুষের দরকার হইতো, এটা কি সুন্দর মতো তুমি কম্পিউটারের মাধ্যমে ওই হিসাবটা করে ফেলাইতে পারতেছো। তোমার যেখানে মনে করো যে অনেক বেশি করা লাগতো, যে অনেক বেশি শ্রম দেওয়া লাগতো, এটা তুমি সাথে সাথে একটা সফটওয়্যার মাধ্যমে করে ফেলাইতেছো। এই জিনিসটা এখানে বলা হয়েছে। দেন হচ্ছে কি উন্নত যোগাযোগের ব্যবস্থা। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উন্নত যোগাযোগ ব্যবস্থা। কারণ তোমার যদি মোবাইল ফোন, তোমার যদি বলতে পারো যে কি বলে এগুলো ইন্টারনেট, এগুলো যদি না থাকতো, তুমি কি তাদের সাথে ভালো মতো যোগাযোগ করতে পারতা? তুমি কি সাথে সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতা? না, আমার এখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, আমি সুন্দর মতো মোবাইলটা নিব, আমি কি তাকে ফোন দিব, সে কি ফোন পেয়ে যাবে। আমি এখন একটা ক্লায়েন্টের সাথে আলোচনা করতে হবে, আমি কি তার সাথে ফোনের মাধ্যমে, তার সাথে ইমেলের মাধ্যমে, তার সাথে ওয়েব কনফারেন্সিংয়ের মাধ্যমে কি আমি আলোচনা করে নিতে পারি। এই জিনিসগুলো এখানে ভালো মতো বলা হয়েছে। দেন নেক্সট স্লাইড। এই যে যোগাযোগের কয়েকটি প্রধান উপকরণ কি কি? মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, ইন্টারনেট। অনেকে তোমরা হচ্ছে ইন্টারনেট সম্পর্কে জানো না। ইন্টারনেট জিনিসটা কি? আসো তোমাকে আগে ইন্টারনেট বুঝে, বাকিগুলো তো তোমরা নিজে বুঝতেছো। ফ্যাক্স হচ্ছে কি? ফ্যাক্স হচ্ছে যে দেখো না, যে বিভিন্ন মনে করো যে আমার একটা কপি হচ্ছে আমি এই অফিস থেকে আরেকটা অফিসে পাঠাবো, আমি জাস্ট এটা ফ্যাক্স করে পাঠিয়ে দিতে পারি, যে একটা ইম্পর্টেন্ট একটা কপি যেটার মধ্যে মনে করো যে কিছু হিসাব নিকাশ আছে, ওটা পাঠিয়ে দিলাম, এটা ডাইরেক্ট কপি পাঠিয়ে। ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট জিনিসটা হচ্ছে এক কথা বলতে গেলে ইন্টারনেট আর ইন্টারনেট কথাটার একটা বলতে পারো যে সংযুক্ত আছে না। ইন্টারনেট জিনিসটা মানে হচ্ছে কি, যে নিজেদের মধ্যে একটা প্রাইভেট নেটওয়ার্ক, নিজেদের মধ্যে কি একটা প্রাইভেট নেটওয়ার্ক, বা বলতে পারো যে মনে করো একটা বড় কোম্পানি, একটা বড় কোম্পানির কি খালি কি এই ঢাকার মধ্যেই তার কি মানে ঢাকা জেলার মধ্যে কি তার হচ্ছে আছে অফিস আছে? না, তার ঢাকা মনে করো 64টা জেলায় কি 64 জেলায় মনে করো কি তার কি বলে অফিস আছে, বা বিভিন্ন জায়গায় অফিস আছে, তার দেশের বাইরেও আছে। তো তাদের মধ্যে একটা প্রাইভেট, একটা নিজস্ব যদি একটা সফটওয়্যার তৈরি করে নেয়, বা নিজস্ব একটা যদি কি বলে নেটওয়ার্ক তৈরি করে নেয়, যেখানে হচ্ছে তারা নিজেরা জাস্ট কন্ট্যাক্ট করবে, তারা নিজেরা কথা বলবে, ওইটাই মানে হচ্ছে ইন্টারনেট। ওইটা মানে কি ইন্ট্রানেট। বুঝছো? কোনো সমস্যা আছে? যে কি একটা নিজস্ব নেটওয়ার্ক বলতে পারো, যেটার মাধ্যমে কি বিভিন্ন উপায়ে যোগাযোগ করা যায়। এটা গেল। আর বাকিগুলো তো বললাম, মোবাইল ফোন, ফ্যাক্স, এগুলো তো বুঝতেছই। এগুলো কি যোগাযোগ করার জন্য কি প্রধান উপকরণ। মোবাইল ফোনের মাধ্যমে কি আমি জাস্ট ফোন দিলাম, সে কথা বলতে পারবে। ফ্যাক্স পাঠিয়ে দিলাম, একটা কপি তার কাছে গেল। ইমেল করলাম, আমার আরও কি বিস্তারিত ভালো মতো বিস্তারিত ভালো মতো বলতে পারবো। ইন্টারনেটের মাধ্যমে কি আমি একটা গ্রুপ খুলে গ্রুপের মধ্যে কি সুন্দর মতো অনেককেই বাড়াতে পারবো। এটা গেল। দেন নেক্সট স্লাইড। ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এখন আমরা হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা নিয়ে পড়বো। একটু আগে তোমাকে বললাম, একটা ছবি দেখালাম, এখানে কিন্তু তুমি ওখানে কিন্তু বুঝে যেতেছো যে কতটা ইম্প্যাক্ট ফেলে। আর এতক্ষণ যে ভাইয়া আলোচনা করছি, এটার মধ্যেও কিন্তু তুমি যদি সুন্দর মতো বুঝতেছো যে কি বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ব্যবসায় কতটা ইম্প্যাক্ট ফেলে, কতটা গুরুত্বপূর্ণ। এখানে তাহলে আমরা আরও সুন্দর মতো সঠিক হিসাব রাখা। ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। ক্ষুদ্র উদ্যোক্তার সাধারণত স্প্রেডশিট ব্যবহার করে কি তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করে। কি ব্যবহার করে? স্প্রেডশিট ব্যবহার করে। তো এটা কিন্তু কোয়েশ্চেন এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ব্যবহার করে কি বলে ব্যবসায়ীরা তাদের হিসাব নিকাশ সংরক্ষণ করেন? স্প্রেডশিট একটা সফটওয়্যার। এটা কিন্তু তোমাদের যে চতুর্থ অধ্যায় মনে এটা নিয়ে আসে। আর তারপর কি বিপণন। ব্যবসা করতে হলে পণ্য সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা এসেছে। বাজার বিশ্লেষণ কি বাজার বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, সরবরাহ, প্রচার। তুমি কি বাজারের একটা বিশ্লেষণ করতে পারো। ওই যে একটু আগে যেটা বললাম, এই প্রোডাক্টটার দাম এখন কত, এই প্রোডাক্টটা এখন আমি কততে বেচলে কত লাভ করতে পারবো। এই প্রোডাক্টটা যদি আমি কি বলে এই প্রোডাক্টটা মনে করো যে সেম একটা প্রোডাক্ট মনে করো আমার আরেকটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি বেচতেছে, সে কি 20 টাকায় বেচতেছে, আমি যদি এটাকে কোনো মতে 18 টাকা করে নিতে পারি, আমার কস্ট কাট করে, তাহলে কি এটা আরও আমি লাভে দিতেছি না? তাহলে মানুষ কি ওরটা নিবে না আমারটা নিবে? অবভিয়াসলি আমারটা নিবে। এই জিনিসগুলো কি আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, মানে কি বলে তথ্য যোগাযোগের মাধ্যমে করতে পারি বিপণন। আরেকটা কি প্রচার, মার্কেটিং। ইজি একটা উদাহরণ মার্কেটিং। এই যে এত অ্যাড তৈরি করা হয়, এত অ্যাড আছে, ডিজিটাল বোর্ডে অ্যাড যায়, এই সবগুলো কি মার্কেটিং না? এগুলো হচ্ছে প্রচার। এগুলো নিয়ে বলা হয়েছে আর কি। নেক্সট স্লাইড। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইপিওএস। এটার ফুল ফর্মটা অবভিয়াসলি মনে রাখবা, ইপিওএস। ঠিক আছে, ইলেকট্রিক পয়েন্ট অফ সেল। ইপিওএস হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে এবং কি সবসময় কি তুমি এটা মনিটর করতে পারবা। ওই যে স্ক্যান করে না ইপিওএস, বিভিন্ন মনে করো যে তুমি ইয়াতে গেলা, কি বলে এটাকে, স্বপ্নে গেলা, মনে করো স্বপ্নে যাওয়ার সময় স্ক্যান করো না, বিভিন্ন কি বলে বিভিন্ন জিনিসপাতি স্ক্যান করে দেয় না, ওই জিনিসগুলো কি ইপিওএস।
ইপিএস মাধ্যমে করে। তো এটা অবশ্যই মনে রাখবে, এটা কি তোমার এমসিকিউতে আসতে পারে। দেন মূল্য সংগ্রহ, আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংকে হিসাব সংগ্রহ করতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কি বিক্রেতারা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে কি সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। বুঝছো? ইজি। যে তুমি যখন মূল্য সংগ্রহ করতে মানে কি, তুমি হচ্ছে একটা মনে করো সফটওয়্যারের একটা লিস্ট বানায় ফেললা, আজকে এত টাকা সেল হয়েছে, আর এই প্রোডাক্টটা এত টাকার সেল হয়েছে, এটা এরকম সেল হয়েছে, এই জিনিসটা বুঝে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমরা তাহলে এতক্ষণ হচ্ছে এই জিনিসটা মূল্য সংগ্রহটা দেখছো। মূল্য সংগ্রহটা জিনিসটা কি, আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের কি ব্যাংকে হিসাব গ্রহণ করতে পারে। তো তোমরা কি এটা জানোই যে তুমি মনে করো যে একটা যে পেমেন্ট পে করতেছো, বা মনে করো যে আমাদের প্ল্যাটফর্মে যে তোমরা পে করতেছো, ওইটা কিন্তু কি আমরা ডাইরেক্ট হচ্ছে বিকাশে মাধ্যমে বা কি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কি ডাইরেক্ট আমরা ওইটা সংগ্রহ করতে পারি। এরপর আমরা জাস্ট এটিএমে গিয়ে কি ওই টাকাটা উঠে দিতে পারি, এরকম টাইপ। তো এটাই গেল। দেন নেক্সট স্লাইড দেখি আমরা। নেক্সট স্লাইড, এবার আসে হচ্ছে তোমার সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। ঠিক আছে, সরকারি কর্মকাণ্ড বলতে কি, মনে করো যে সরকারি বিভিন্ন যে গভর্নমেন্টের যে সব কাজটা আছে, বা বলতে পারো যে তোমার মানে কি বলে সরকারি যেসব ওয়েবসাইট আছে, তো সরকারের এসব কাজের মাধ্যমে কিন্তু কাজের মধ্যেও কিন্তু তোমার আইসিটির একটা ব্যাপক প্রয়োগ আছে। কারণ তুমি দেখো একটা তথ্য সবচেয়ে বেশি মানে বলতে পারো যে পৌঁছায় দেওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম কোনটা ইন্টারনেটের মাধ্যমে কি সহজে একটা তথ্য সবার কাছে অনেকজনের কাছে কি পৌঁছায় দেওয়া যায়। তো এখন আমরা হচ্ছে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগটা আমরা দেখবো। অ্যান্ড ভাইয়া আগে তোমাদেরকে বলে দিই, এই স্লাইডটাও হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলাই কি ভাইয়া হচ্ছে স্টার দিয়ে দিছি, যেন কি তোমরা যখন পরবর্তীতে যখন এই স্লাইডটা ওভারভিউ করবা, বা যখন তোমরা আবার দেখবা, বা এক্সামের আগে যদি তোমরা জিনিসটা স্লাইডটা দেখো, তখন যেন কি ভালো মতো বুঝতে পারো, বা হচ্ছে যে তোমরা সহজেই বুঝতে পারো যে আচ্ছা এটা তো হচ্ছে শর্ট কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট, এটা পড়ি। আর এগুলার যে ব্যাখ্যাটা, এটা কি বইয়ে সুন্দর মতো আছে, জাস্ট বইয়ের থেকে ব্যাখ্যাটা ভালো মতো পড়লে কি তুমি অ্যান্সার করতে পারো। তো ফার্স্টে সরকারি তথ্যাদি প্রকাশ, এই যে একটু আগে ভাইয়া যেটা বললাম, যে মনে করো যে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া লাগবে, মনে করো যে একটা শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে তোমার হচ্ছে একটা কি বলে, ধরো যে একটা যে কোনো একটা সার্টিফিকেট কোনো কিছু একটা প্রদান করবে, তো ওই জিনিসটা যে একটা তথ্যটা যে তোমার তাহলে সবাইকে বলতে হবে, ওইটা কি করবে, ওইটা সুন্দর মতো ওয়েবসাইটে বাংলাদেশের গভর্নমেন্টের নিজস্ব একটা ওয়েব পোর্টাল আছে, যেটা হচ্ছে মনে হয় www.bangladesh.gov.bd এরকম কিছু মনে হয় একটা। তো ওইটার মধ্যে গেলে কি সুন্দর মতো তুমি সব তথ্য পেয়ে যাবা। তো এটা হচ্ছে তোমার কি সরকারি তথ্যাদি প্রকাশ। এটা হচ্ছে তোমার সরকারি তথ্যাদি প্রকাশ। ঠিক আছে, আচ্ছা এটা দাঁড়াও, সমস্যা নাই। আচ্ছা দেন হচ্ছে কি, তো আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন, যে কোনো একটা মনে করো নতুন আইন, যদি একটা আইনের মনে করো যে আইন পাস করে, যে লাইক ধরো যে হয়তো বা এই জায়গায় যাওয়া যাবে না, বা এই সাইডে হচ্ছে কোনো একটা, বা বলতে পারো নতুন একটা আইন পাস হলো, ওইটাও কি ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর মতো কি সবার কাছে তথ্যটা প্রকাশ করা যায়। এটা হচ্ছে এইটা। তো আইন নীতিমালা প্রণয়ন ও সংশোধন, এটার কালারটা এখনো কালো আছে, ধরো এটা লাল করে নিই, ব্যাস। আর লাস্ট হচ্ছে তোমার কি আরেকটা জিনিস কি, যে বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। মনে করো যে তোমার যে কোনো একটা দিন সম্পর্কে, বা মনে করো যে কালকে ধরো যে একটা ন্যাশনাল একটা ছুটি হবে, যেটা হচ্ছে কি সবাই হচ্ছে যে একটা সরকারি ছুটি পাবে, তো এই যে এই তথ্যটা প্রকাশ করার জন্য কি সুন্দর মতো আমি যদি ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে কিন্তু কি সবার কাছে ওই তথ্যটা তথ্যটা চলে যায়। দেন আমরা যদি নেক্সট স্লাইড দেখি, এই যে এটা হচ্ছে আমাদের কি ওয়েব পোর্টালটা, বাংলাদেশের সরকারের ওয়েব পোর্টাল, যেটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে এটার লোগো মাইগভ.bd। আর তাহলে এটা মনে হয় এটা মেবি হচ্ছে www.mygov.gov.bd এরকম টাইপ কিছু একটা। তো এটা হচ্ছে লোগো আর কি, এই লোগোটা। তো এই ওয়েবসাইটটাতে তুমি যদি যাও, তাহলে কি সুন্দর মতো সরকারি বিভিন্ন তথ্যাদি, বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কি এখানে পেয়ে যাবে। তাহলে নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এবার সরকারি কর্মকাণ্ডের প্রয়োগ, এখানে দেখো আমি একটা আলাদা ভাইয়া একটা ইয়ে দিয়ে দিছি, যে কি দরগোড়ায় সরকারি সেবা। ভাইয়া এটা আলাদা একটা স্লাইডে এই জন্যই দিছি, কারণ এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কোয়েশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এটা কিন্তু কি মাঝে মাঝে পরীক্ষার মধ্যে কি দিয়ে দেয়, এটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, যে দরগোড়ায় সরকারি সেবা ব্যাখ্যা করো, বা দরগোড়ায় সরকারি সেবা বলতে কি বুঝো এই জিনিসটা। তো এই জিনিসটার অ্যান্সারটা কথা, এই জিনিসটার অ্যান্সারটা হচ্ছে নেক্সট স্লাইডে ভাই সুন্দর মতো দিয়ে দিছি, যে এগুলো আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা সহজে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কি ই পর্চা, ই বুক। নেক্সট স্লাইডে আরও আছে, যেগুলো হচ্ছে ই পুটজি। এরপর হচ্ছে তোমার কি বলতে পারো আরেকটা আছে
ই-পুরজি, ই স্বাস্থ্যসেবা আর কি পাবলিক পরীক্ষার ফলাফল। তো আসো একটা একটা করে আমরা যদি দেখি যে ই পর্চাটা কি। ই পর্চাটা হচ্ছে তোমার যে কি যে যেই জমি সংক্রান্ত যেই তথ্যগুলা জমি সংক্রান্ত যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি ই পর্চার মধ্যে প্রকাশ করা হয়। জীবন জীবন এখানে দেখো লিখে দিচ্ছে যে জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো। মানে কি লাইন বাই লাইন দিয়ে তোমার যাইতে হইতো, যে একটা মনে করো একটা জমির রেকর্ড লাগবে বা মনে করো যে তোমার একটা জমি ব্যাপারে কোনো তথ্য লাগবে, তখন তোমার কি অনেক লাইন ধরে অনেক কিছু করে কি তোমার এই তথ্যটা প্রকাশ করা লাগতো। বাট এখন কি তুমি জাস্ট এই ওয়েবসাইটে গেলে তুমি কি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে কি ওই তথ্যগুলো পেয়ে যাবা, ওই রেকর্ডগুলো পেয়ে যাবা। যে কোনো জমির দলিল সম্পর্কে যদি রেকর্ড লাগে তাহলে কি এগুলো পাবা। দেন আছে তোমার ইবুক। ইবুকের সাথে তো তোমরা সাধারণত সবাই পরিচিত যে ইবুকটা মেইনলি কি, ইবুকটা হচ্ছে তোমার কি বলে অনলাইনের মাধ্যমে কি বিভিন্ন ধরো যে বই টই যদি তোমার সংগ্রহ করতে হয়, যেমন মনে করো আমাদের যে এনসিটিভি যে বুকগুলা মানে আমাদের যে সরকারি যে মেইন বই যেগুলো ওগুলো কিন্তু কি আমরা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি, অনলাইনে কিন্তু এগুলো আছে। তো এগুলো হচ্ছে ইবুক। ইবুকের ওয়েবসাইটটা সম্পর্কে তোমাদের সাধারণত ধারণা আছে যে কি www.ebook.gov.bd। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার, এখানে তুমি কি দেখতেছো, এখানে হচ্ছে এখানে এই যে ebook.gov.bd, এই .gov.bd এটা আসলে হচ্ছে একটা ডোমেনের নাম, ঠিক আছে, এটা কি একটা ডোমেন। এই ডোমেনটা হচ্ছে তোমাকে যেখানে তুমি gov.bd দেখবা না ওটা মানে কি ওটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট, ঠিক আছে। এটা গেল। তো নেক্সট স্লাইডে হচ্ছে ভাইয়া তোমার এই যে ইবুক এন্ড হচ্ছে তোমার কি ই পর্চার ইয়েটা দিয়ে দিছি, লোগোটা দিয়ে দিছি। তো এগুলা কিসের, এটা হচ্ছে তোমার ইবুকের, এটা কি এটা হচ্ছে তোমার ইবুক আর এটা কি ই পর্চা ওয়েবসাইটের লোগোটা, ঠিক আছে। তো এটা গেল। দেন নেক্সট স্লাইডে আমরা যদি যাই, নেক্সট স্লাইডে কি ই-পুরজি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ এন্ড কি ই স্বাস্থ্যসেবা। তো ই-পুরজি আসতেছি ভাই, চিল, কোনো প্যারা নেওয়ার কিছু নাই, এখনই বুঝাই দিব তাহলে তো বুঝা যাবে যে জিনিসটা কি। আর হচ্ছে ই স্বাস্থ্যসেবা, ঠিক আছে। এগুলো এই জন্য মার্ক করে দিতেছি কারণ কি তোমার পয়েন্টগুলো মেইনলি মনে রাখা লাগবে এবং পয়েন্ট করে করে কি কোশ্চেনটা অ্যান্সার করা লাগবে, তাহলে তুমি 5 পাবা ইজিলি। তো ই-পুরজি জিনিসটা কি, বাংলাদেশে বিভিন্ন চিনি কল, ঠিক আছে, চিনি কল বা মনে করো যে আখের ব্যবসায়ী, আখ ব্যবসায়ী যারা আছে তো ওরা তো সাধারণত চিনি কলে মানে কাজ টাজ করে। তো চিনি কলটা তোমার হচ্ছে একটা চিনি কল স্থাপন করার জন্য একটা অনুমতিপত্র দরকার হয়, কি লাগে একটা অনুমতিপত্র। তো অনুমতিপত্রের জন্য তুমি কি অনলাইনে ই-পুরজির যে সাইটটা আছে ওখানে কি তুমি আবেদন করতে পারবা, তাহলে কি অনলাইনে তুমি অনুমতিপত্রটা পেয়ে যাবে। এবং এই চিনিকল সম্পর্কে যদি যে কোনো আপডেট থাকে সব কিছু কি এই ই-পুরজিতে রয়েছে। তো এটা হচ্ছে ই-পুরজি। আর নেক্সট হচ্ছে তোমার পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। তো এটা তো তোমরা ইনশাল্লাহ কয়েক বছর পর নিজেরাই এটার মানে কি বলে বাস্তব উদাহরণ দেখবা, কারণ তোমরা নিজেরাই ইনশাল্লাহ কি আশা করি ক্লাস 10-এ এইচএসসি যখন দিবা এসএসসি যখন দিবা তখন কি ফলাফল দেখতে পারবা। বাট তোমরা না দেখলেও কি তোমাদের ভাই ছোট ভাই বোনরা, ছোট ভাই বলে তোমাদের বড় ভাই বোনরা কি যদি পরীক্ষা দিয়ে থাকে তাদের কি সাধারণত দেখে থাকবা কি ওরা কি সুন্দর মতো এসএসসি পরীক্ষা এরপর এইচএসসি পরীক্ষার রেজাল্ট কি অনলাইনে পেয়ে যায় যেদিন রেজাল্ট দেওয়ার কথা। তো এটা হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। এছাড়াও কিন্তু কি বিভিন্ন ধরনের পরীক্ষার ফলাফলও কিন্তু কি বলে তথ্য যোগাযোগের মধ্যে ইন্টারনেটে দেওয়া হতেছে। যেমন আমাদের যে উইকলি এক্সামগুলো আছে ওগুলোর ফলাফলও কিন্তু কি ইন্টারনেটের মধ্যে তোমরা পেয়ে যাবা সবাই। দেন হচ্ছে ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবা জিনিসটা কি, ই স্বাস্থ্যসেবা জিনিসটা হচ্ছে কি যে তোমার হচ্ছে টেলিফোন বা মনে করো যে তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে বা মেসেজিং এর মাধ্যমে কোনো ডাক্তারের সাথে পরামর্শ নাও, এটার জন্য হচ্ছে ই স্বাস্থ্যসেবা। যে হঠাৎ করে মনে করো যে গ্রামগঞ্জে তো তোমার হচ্ছে সবখানে সব জায়গায় তো ডাক্তার অ্যাভেলেবল না, বা তোমার হঠাৎ করে মনে করো যে একটা ডাক্তারের সেবা নেওয়ার প্রয়োজন, একটা পরামর্শের প্রয়োজন, তখন কি তুমি সুন্দর মতো ফোন কলের মাধ্যমে বা কি একটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কি তুমি স্বাস্থ্যসেবাটা নিতে পারবা। এটাই হচ্ছে তোমার ই স্বাস্থ্যসেবা। তো এখন যদি তাহলে আমরা এগুলাই মেনে লেখা আছে, এই স্লাইডগুলো ভালো মতো পড়বা, এগুলো কি বলে এক্সামে অ্যান্সার করবা, দ্যাটস ইট, তাহলে তোমার হবে। তার মানে নেক্সট স্লাইডে যদি যাই, এবার আসে এই যে এতক্ষণ আমরা ই স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতেছিলাম, এখন এসে পড়ছে চিকিৎসা। আমরা এখন দেখবো কি তথ্য চিকিৎসা পাঠটার মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি, চিকিৎসা, ঠিক আছে, চিকিৎসা। তো এখানে সুন্দর মতো পয়েন্ট করে ভাই লিখেছি কি তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে তার একটি হচ্ছে চিকিৎসা। অবভিয়াসলি, কারণ তুমি দেখো আগে গ্রামগঞ্জে বা যে কোনোখানে হঠাৎ করে যদি একটা ডাক্তারের প্রয়োজনীয়তা পড়তো তাহলে কি অনেক হ্যাসেল করে ওদেরকে আবার মনে করো গ্রাম থেকে ওইখানের উপজেলা শহরে নিয়ে বা উপজেলার মধ্যে নিয়ে দেন হচ্ছে চিকিৎসা করা লাগতো। বাট এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে কি জাস্ট একটা ফোন কলের মাধ্যমে কি সুন্দর মতো চিকিৎসা নিতে পারে, সুন্দর মতো একটা পরামর্শ নিতে পারে, সুন্দর মতো যে কোনো মনে করো যে একটা কি বলে যে কোনো সেবা নিতে পারে। তো এগুলো হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসার মধ্যে মেইন একটা বলতে পারো যে মেইন যেই কি বলে একটা অবদান। দেন আর কি আছে, একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। এর মানে কি আগের কালে কিন্তু এত উন্নত কি বলে উন্নত মনে করো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল না, বা উন্নত মনে করো মেশিন টেশিন ছিল না, যেটার জন্য কি মনে করো যে এত সহজেই একটা রোগ
মানে একটা রোগ কি জাস্ট দেখে বলে দিত, বাট এখন কি নিখুঁতভাবে হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এবং কি একটা নিখুঁতভাবে আসলে রোগটা কি নিয়ে বা আসলে রোগটা কেন বা রোগটা মানে মানে কি হইতে পারে বা কেন আসছে এটা সব কিছু কি বের করে দেয়। এবং পরবর্তী লাইনটা ইম্পর্টেন্ট, যে এই তথ্যগুলা মানে এই যে একটা রোগের মনে করো যে একটা যে কি হয়েছে না হয়েছে, এরপর মনে করো যে ওর যে তথ্যগুলা এগুলা কি সুন্দর মতো একটা ডাটাবেসে, এটা কোথায় ডেটাবেসে থাকতে পারে, যেন কি ভবিষ্যতে যদি এই তথ্যগুলো আবার প্রয়োজন হয় তাহলে সে কি বা ডাক্তার যেন কি ওগুলা দেখতে পারে। এই যে তুমি আমাকে বলো, মনে করো যে তোমার আব্বুর, ধরো যে তোমার আব্বু বা তোমার একটা আত্মীয় হচ্ছে যে 40 ইয়ার্সের টাইমে হার্টে একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে, হার্টে একটা প্রবলেম হয়েছিল, হার্টের হচ্ছে একটা অপারেশন করা লাগছে। দেন নেক্সট ডে মনে করো যখন ঠিক হয়ে গেছিল 52 ইয়ার্সে, যে মানে তার 10 বছর পরে তার আবার কিডনিতে একটা প্রবলেম হয়েছে। তো কিডনিতে যখন প্রবলেমটা হয়েছে, এখন সব কিছুই কিন্তু মোটামুটি কানেক্টেড। অবভিয়াসলি একটা হার্টের ডাক্তার, হার্টের যে ঝামেলাটা হয়েছিল এটা কিন্তু একটা মানে বলতে পারো যে এটা তার আবার অন্য যে ডাক্তারের কাছে যাবে কিডনির জন্য ওইটাও খেয়াল রাখতে হবে, কারণ যদি মনে করো এখানে এমন কিছু একটা হইতে পারে যে কিডনির একটা ওষুধ সেটা হচ্ছে তার হার্টের সমস্যার মধ্যে তার একটা ইম্প্যাক্ট ফেলে, তখন কিন্তু ওই ওষুধটা সে খেতে পারবে না। তো এই জন্য কি এই তথ্যগুলো প্রয়োজন। তো এই তথ্যগুলো কি সুন্দর মতো তোমার ডাটাবেসে কি ডাটাবেসে হচ্ছে তোমার সংরক্ষণ করে রাখতে পারে, যেন কি ভবিষ্যতে যদি তার আবার কোনো সমস্যা হয় বা তার যদি আবার ওই তথ্যগুলোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু কি সে যেন ডাটাবেস থেকে কি ওই তথ্যগুলো ভবিষ্যতে সে খুঁজে বের করতে পারে এবং কি সেগুলা ইউজ করতে পারে। তো এইগুলা কি এগুলা দিয়ে তুমি আসলে সুন্দর মতো ব্যাখ্যা করতে পারবা যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের আইসিটির মেইন গুরুত্বগুলো। ঠিক আছে, নেক্সট স্লাইড। আচ্ছা, এবার আসো এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চিকিৎসাতে তথ্য প্রযুক্তি, সেটা হচ্ছে টেলিমেডিসিন। কি টেলিমেডিসিন? সুন্দর মতো ভাই এখানে লিখে দিছি, টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে সেবা নাও। টেলিমেডিসিন হচ্ছে কি টেলিফোনের সাহায্যে সেবা নাও। মেন কথা কি, এই যে তুমি দেখো একটু আগে যে ভাইয়া বললাম যে তোমার একটা গ্রামগঞ্জে বা মনে করো একটা জায়গায় কোনো হয়তো এরকম হইতে পারে যে ওইখানে কোনো মানে ভালো লেভেলের বা হচ্ছে যে মনে করো যে ওই যেই প্রবলেমটা হয়েছে একটা রোগীর ওই ডাক্তারটা নাই, তখন একটা রোগী কি করতে পারে, রোগী হচ্ছে সুন্দর মতো একটা ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করতে পারে যে আমার হচ্ছে স্যার এইসব প্রবলেম হয়েছে, আমার এইসব কি বলে এইসব সাইড এফেক্ট দেখা যাচ্ছে, তো আমি কি করতে পারি, এটা করতে পারে। তো এটা হচ্ছে তোমার টেলিমেডিসিন। টেলিমেডিসিনের মাধ্যমে কি এই জন্য সুন্দরভাবে বা ভালোভাবে কি সে সেবাটা গ্রহণ করতে পারে। এবং এটার জন্য সবচেয়ে বড় একটা মানে মনে করো যে সবচেয়ে বড় একটা কি মানে বড় একটা অবদান কি, যে তথ্য যোগাযোগ যে একটা ফোন কলের মাধ্যমে কি এক জায়গা থেকে আরেক জায়গায় বা বলতে পারো এক দেশ থেকে আরেক দেশের ডাক্তারের সাথে সে যোগাযোগ করতে পারতেছে। এছাড়া মনে করো যে এই যে ভাইয়া একটু আগে পড়েছিলাম ওয়েব কনফারেন্সিং, তো ওয়েব কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু একজন ডাক্তার মনে করো যে যার হচ্ছে একটা অপারেশন করা লাগতো, সে মনে করো বিদেশে আছে, এখন তার হচ্ছে অপারেশনটা দেখা লাগবে, নাহলে রোগীর সমস্যা হতে পারে, তো সে কিন্তু কি সুন্দর মতো ওয়েব কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু কি অপারেশনটাতে যোগদান করতে পারে। এই সব জায়গাতে কিন্তু কি চিকিৎসা ক্ষেত্রে তাহলে কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, গবেষণা। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। এটা গবেষণা টপিকটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক বলতে পারো এই ফার্স্ট অধ্যায় থিওরির। তো গবেষণা করতে হলে নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, প্রক্রিয়া করতে হয়, এবং কি তথ্যগুলো মনে করো যে গবেষণা শেষে তথ্যকে সুন্দর করে প্রদর্শন করতে হয়। এই সব কিছুর মধ্যেই কিন্তু আসলে আইসিটির একটা প্রয়োগ আছে। কারণ তুমি যখন একটা তথ্য সংগ্রহ করতেছো, দেখো এখনকার তুমি একটা জিনিস ভাবো, তুমি মনে করো একটা জিনিস নিয়ে তুমি হচ্ছে জানো না বা তোমার হচ্ছে একটা জিনিস সম্পর্কে আইডিয়া লাগবে, তুমি কি করতে পারো, তুমি হচ্ছে সুন্দর মতো পিছনে একটা পড়েছিল, তুমি কি করতে পারো, তুমি সুন্দর মতো হচ্ছে একটা গুগলে যার সার্চ দিতে পারো এই জিনিসটা সম্পর্কে আমাকে বলতে, গুগল তোমাকে কি গুগল মামা সুন্দর মতো তোমাকে বলে দিবে যে এই জিনিসটা কি, এই পয়েন্টটা কি বা এই জিনিসটাতে কি। তো এই যে গবেষণার জন্য তুমি একটা জিনিস নিয়ে মনে করো যে একটা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে মনে করো একটা গবেষণা করতেছো, তুমি মনে করো একটা রোবট নিয়ে গবেষণা করতেছো, তখন কি তুমি সুন্দর মতো কি ওই রোবট সম্পর্কে আরও যা তথ্য লাগে তা কি গুগল টোগল থেকে কি, এরপর এছাড়া মনে করো আরও যেসব ওয়েবসাইট আছে, যেসব মনে করো যে ব্লগ ওয়েবসাইট আছে, ওই সব জায়গা থেকে কি তুমি পেয়ে যেতে পারো না, পাইতে পারো। তো এটা কিন্তু কি এই জন্য গবেষণার মধ্যে কিন্তু কি তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ প্রভাব এবং কি অবদান আছে। দেন কি মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারে, এর ফলে কি এখন গবেষকদের আর তথ্য প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, তথ্য প্রক্রিয়া নিয়ে। কারণ কি মনে করো যে আগের কালে মনে করো যে একটা তথ্য প্রক্রিয়া করার জন্য বা একটা মনে করো একটা তথ্য প্রসেস করার জন্য কিন্তু অনেক কাহিনী করা লাগতো, অনেক গ্যাঞ্জাম করা লাগতো, বাট এখন কি এটা হয় না, এখন এটার প্রয়োজন হয় না। দেন নেক্সট যদি দেখি গবেষণাতেও কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে তোমার তাত্ত্বিক, প্রথমটা কি তাত্ত্বিক, সেকেন্ড হচ্ছে তোমার ব্যবহারিক। সেকেন্ডটা কি ব্যবহারিক, প্রথমটা হচ্ছে তাত্ত্বিক, সেকেন্ড হচ্ছে তোমার কি ব্যবহারিক। তো তাত্ত্বিক এবং ব্যবহারিক এগুলো নিয়ে আমরা এখন দেখো সামনে পড়বো। ফার্স্টে আসো
তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা একটা বিষয়ের তাত্ত্বিক অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করেন এবং কি সেজন্য তাদেরকে কম্পিউটারের উপর নির্ভর করতে হয় গবেষণার কাজটুকু ঠিকভাবে অগ্রসর হচ্ছে কি না সেটা দেখার জন্য তাদের কি তথ্যের সাথে মিলিয়ে দেখতে হয়। এই যে ভাই একটু আগে যেটা বললাম যে তুমি মনে করো একটা টপিক নিয়ে বা একটা প্রজেক্ট নিয়ে বসছো, তোমার হচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করতে হবে বা হচ্ছে তোমার মনে করো ওই প্রজেক্টটা নিয়ে মানে ওই প্রজেক্টটা সম্পর্কে তোমার তথ্য লাগবে, তুমি কিন্তু কি সুন্দর মতো পিসিতে বা তোমার ডেস্কটপে কি ওই তথ্যগুলা সেভ করে রাখতে পারো। মানে তুমি মোবাইলেও সেভ করতে রাখতে পারো, অবশ্যই তোমার মোবাইলে নোট করে রাখলা, এগুলো করে রাখতে। তো এইখানে কিন্তু দেখছো তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা প্রভাব আছে। এছাড়া আমি যেটা বললাম, তুমি একটা জিনিস সম্পর্কে তোমার আইডিয়া দরকার, এই আইডিয়ার জন্য কি তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারো। ইন্টারনেটে অসংখ্য সোর্স আছে, অসংখ্য ওয়েবসাইট আছে, ওইখান থেকে তুমি কি আইডিয়া নিতে পারো, তুমি ওখান থেকে নিতে পারো। এরপর কি ওই আইডিয়াগুলো নিয়ে তুমি নিজে বিশ্লেষণ করতে পারো যে আচ্ছা কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা আসল সঠিক সোর্স কোনটা ভুল সোর্স, এগুলো করতে পারো। তো এটা গেল। তো এটা হচ্ছে তোমার কি তাত্ত্বিক গবেষণাটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি তাত্ত্বিক গবেষণাটা, যে কি একটা জিনিস সম্পর্কে ধারণা নেওয়া, একটা জিনিস সম্পর্কে বিশ্লেষণ করা, একটা জিনিস সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া, সবই কি তাত্ত্বিক পার্টটার মধ্যে পড়ে। দেন পরে যদি আমরা ব্যবহারিক পার্টটা দেখি, ব্যবহারিকটা কি তুমি দেখেই বুঝতেছো, মানে শুনেই বুঝতেছো ব্যবহারিক জিনিসটা কি। মনে করো এই যে আমি একটা প্রজেক্টের জন্য আমি তথ্যগুলো সংগ্রহ করলাম, দেন মনে করো যে আমি এই রুমের একটা টেম্পারেচারের একটা পরীক্ষা করবো এরকম। তো আমি যে তথ্যগুলো সংগ্রহ করার পরে আমার কি ব্যবহারিকভাবে দেখা লাগবে না, আমার কি ব্যবহারিক জিনিসটা করা লাগবে না, যে এই টেম্পারেচারটা মনে করো একটা গ্রাফে বসায় দেখলাম যে এই টেম্পারেচারটা আসলে কি মানে বাড়তেছে না কমতেছে। আমি মনে করো যে একটা গ্রাফের মধ্যে টাইমের সাপেক্ষে মনে করো টেম্পারেচার বসাইলাম, তাহলে আমি বুঝে যাবো না যে আসলে টাইম যত বাড়তেছে তত কি টেম্পারেচার বাড়তেছে নাকি টাইম যত কমতেছে টেম্পারেচার তত কমতেছে, এটা আমি বুঝে যাবো। এই জিনিসগুলো কিন্তু কি তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে করতে পারবা। যেটা ভাইয়া চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে গ্রাফের জন্য যেটা তোমরা আশা করি ভবিষ্যতেও ইউজ করবা, যে মানে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে যে বিভিন্ন গ্রাফ ক্যালকুলেটর বলা হয় এটাকে, ঠিক আছে? এটা যদি ইয়েটা থাকে, কিবোর্ডটা নাই আশা মনে হয় না কিবোর্ডটা আমার আছে। আচ্ছা কিবোর্ডটা তো আসতেছে না, নাহলে দেখানো যাইতো। আচ্ছা সমস্যা নেই, কিবোর্ড আমি বলি, তোমরা জাস্ট যে তোমাদের মোবাইলে ডেসমোস লিখে সার্চ দিবা। কি বললাম দাঁড়াও ভাইয়া লিখে দিই, তোমরা হচ্ছে ডেসমোস লিখে সার্চ দিবা, ঠিক আছে? ঠিক আছে, এই ডেসমোস থেকে সার্চ দিবা। এটা হচ্ছে তোমার অনলাইনের একটা গ্রাফের ক্যালকুলেটর বলতে পারো, মানে অনলাইনে হচ্ছে এটা তোমার গ্রাফ এঁকে দেখায়। তো তুমি এটার মধ্যে কিন্তু কি বিভিন্ন তথ্য প্রদান করে, বা তুমি কি এখানে ডাইরেক্ট তুমি মনে করো একটা গ্রাফ আঁকতে পারবা, যে কোনো একটা সমীকরণ দিয়ে দিলে। এই যে যারা ক্লাস সামনে সায়েন্স নিবা তাদের সামনে কিন্তু কি সুন্দর মতো সমীকরণের চ্যাপ্টার আসতেছে, সুন্দর মতো সরলরেখা চ্যাপ্টার আসতেছে, ওগুলোর মধ্যে কিন্তু সমীকরণ আছে। তখন তোমার সমীকরণ সম্পর্কে জানা লাগবে, তোমার হচ্ছে তাপ উৎপাদী তাপ বিক্রিয়া এরকম অনেক জিনিস আসতেছে। তো ওগুলোর মধ্যে তোমার কি গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট। তো এই গ্রাফ বা ম্যাথের মধ্যে গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাথের যে গ্রাফটা আছে এগুলোকে আমরা ডেসমোসে আমরা নিজে দেখতে পারি যে কোনটার গ্রাফ আসলে কিরকম, বা কোনটার মনে করো যে কোনটার লেখচিত্রটা কিরকম, এটা দেখতে পারি। তো এটা গেল। তো এছাড়াও কি ব্যবহারিক অনেক ল্যাবরেটরিতে কি ব্যবহারিক গবেষণা করতে হয়, ল্যাবরেটরিতে কি বলে অনেক গবেষণা করতে হয়, যন্ত্র ব্যবহার করে কি সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ল্যাবরেটরিতে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা বা পরিচালনা করা কিংবা ব্যবহার করার সবার জন্য কি বিজ্ঞানীরা সবসময় কম্পিউটারকে ব্যবহার করেন। আর কম্পিউটারটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা পার্ট। এই জন্য কি কম্পিউটার বা বলতে পারো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু কি ব্যবহারিক গবেষণাতে অনেক করতেছে, মানে অনেক ইফেক্ট ফেলে। এছাড়া কি অনেক ওয়েবসাইট আছে, অনেক কিছু আছে যেখানে তুমি কি লাইভ পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবে, ওগুলোও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যেই পড়ে, আন্ডারে পড়ে। তো এখন যদি আমরা নেক্সট স্লাইডটা দেখি, নেক্সট স্লাইড, এটাই মনে হয় আমাদের শেষ স্লাইড। হ্যাঁ এটাই শেষ স্লাইড। এরপর হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করবো, দেন ডান। তো গবেষণাতে ক্লাস কি বলছে, কম্পিউটার বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে আজকাল তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটারের মতো কাজ করতে পারে এরকম ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার এফপিজিএ এটার ফুল মিনিং কি, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে এটা কি একটা মাইক্রো কম্পিউটার বলতে পারো, যেটাকে একটা মানে আমরা যে কম্পিউটারগুলো দেখি এগুলো থেকে অনেক ছোট আকারের একটা কম্পিউটার বলতে পারো এটা। এরপর কি পিএলএ প্রোগ্রামেবল লজিক অ্যারে। ভাই এগুলো কেন দাগা দিতেছি, এগুলোর পূর্ণরূপ কিন্তু এমসিকিউতে আসতে পারে, তো এগুলো কিন্তু মনে রাখা লাগবে। এফপিজিএ কি ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, আর পিএলএ কি প্রোগ্রামেবল লজিক অ্যারে ইত্যাদি তৈরি হয়েছে। যন্ত্রের ভিতর সেগুলো কি বসিয়ে দিয়ে যন্ত্রগুলোকে অনেক স্বয়ংক্রিয় এবং করে গবেষণার পুরো কাজটি অনেক সহজে করে দেওয়া যায়। মানে এইসব যন্ত্রের মাধ্যমে কি তুমি গবেষণার টাইমে আরও সূক্ষ্মভাবে বা বলতে পারো আরও আরও সূক্ষ্মভাবে আরও মনে করো যে সুন্দরভাবে অনেক গুছালোভাবে কি জিনিসগুলো করে ফেলতে পারবা, যেটা কি আগে সম্ভব হইতো না। এখন কি এইগুলোর জন্য কি অনেক সহজ হয়ে আসছে সব কিছু গবেষণার জিনিসটা। তো এইটাই হচ্ছে এটা। আর কি
তারা অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই পদ্ধতিটিকে ভার্চুয়াল ল্যাবরেটরি বলে। মানে ভার্চুয়াল ল্যাবরেটরি এটা বলতে কিন্তু তুমি নিজেরাই বুঝতেছো ভার্চুয়াল ল্যাবরেটরির কথাটার অর্থ কি। ভার্চুয়াল মানে কি, একটা কাল্পনিক জগৎ, বা বলতে পারো কি অনলাইনের মাধ্যমে মানে যুক্ত থাকলো। মনে করো যে অনলাইনের মাধ্যমে যারা গবেষকরা আছে সবাই এটার মধ্যে কানেক্ট থাকলো, এটাই হচ্ছে ভার্চুয়াল ল্যাবরেটরি। ঠিক আছে, দেন পরীক্ষা নেওয়া সম্ভব। এরপর আর দুইটা হচ্ছে তোমার ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছে www.softepedia.com, সফটপিডিয়া.com। এটা হচ্ছে ভার্চুয়াল ল্যাবরেটরির একটা উদাহরণ। তাহলে সফটপিডিয়া এটা কি ভার্চুয়াল ল্যাবরেটরির একটা উদাহরণ। তো এগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু কি একটা এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি কি বলে ভার্চুয়াল ল্যাবরেটরির উদাহরণ, এটা আসতে পারে। তখন তোমার কিন্তু এটা মনে রাখা লাগবে যে কি www.softepedia.com। আর ওই যে একটু আগে যে ভাই বলছিলাম একটা .gov.bd আছে, এখানে দেখছো এখানে কোনো .gov.bd দেখতে পাচ্ছ না, জাস্ট .com। তার মানে এটা কিন্তু কি কোনো সরকারি কোনো ওয়েবসাইট না, এটা নর্মাল একটা ওয়েবসাইট। গেল। তো এই ছিল বলতে পারো আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের থিওরি পার্ট, বা বলতে পারো প্রথম অধ্যায়ের সব কিছু আর কি। প্রথম অধ্যায়ের ভাইয়ার সব কিছু যা যা ইম্পর্টেন্ট আছে, যা যা ইম্পর্টেন্ট জিনিসপাতি, তুমি এই যে ভাইয়ার স্লাইডটা পড়লে, ভাইয়ার ক্লাসটা করলে তুমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ভাইয়া A to Z প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার যতটুক থিওরি প্রয়োজন, তোমার যতটুকু বোঝা প্রয়োজন, তোমার যতটুক এমসিকিউর জন্য যা যা ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনের যেগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু ভাইয়া তুলে ধরছি। তুমি জাস্ট এবার ক্লাসটা করবা, দেন স্লাইডটা দেখবা, ইটস ডান। এর থেকে তোমার কিছু বেশি লাগবে না। এখন হচ্ছে ভাইয়া কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করবো, দেন কি আমাদের প্রশ্ন কয়েকটা আছে লাস্টে, যে প্রশ্নগুলো ভাইয়া তুলে দিছি, যে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে দেখবা ইনশাল্লাহ আশা করি তোমাদের স্কুলে ফার্স্ট অধ্যায় থেকে যে কোয়েশ্চেন আসবে ওইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আসো তাহলে ফার্স্ট এমসিকিউতে আমরা যাই। কি বলছে, নতুন কর্মসৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কর্মসৃষ্টিতে, নতুন কি কর্মসৃষ্টিতে, দেখো এখানে কি কি আছে, ইন্টারনেট আছে, রেডিও আছে, মোবাইল আছে, টিভি আছে। তুমি আমার বলো নতুন কর্মসৃষ্টিতে মানে কি, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কোনটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে এগুলোর মধ্যে? টিভি ঠিক আছে, নতুন কর্মসৃষ্টির মধ্যে তোমার ভূমিকা পালন করতে পারে, কারণ ওইখানে কি টিভির বিভিন্ন অ্যাড দেওয়া হয়, বা বলতে পারো যে কি অনেক টিভির কোম্পানিতে কাজ টাজ এগুলো হতে পারে। কিন্তু নতুন কর্মসৃষ্টি মানে কি এখনকার টাইমে সবচেয়ে বেশি কোনটার মাধ্যমে কর্মসৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কি ইন্টারনেট। তাহলে এটার অ্যান্সার কি হবে আমার? ইন্টারনেট। গেল। নেক্সটটা, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি উক্তিটি কার? ভাইয়া কিন্তু ওই যে যখন দাগাইছিলাম বলছিলাম, অ্যান্ড এটা কিন্তু তুমি ধরে রাখো যে হয়তোবা কেউ না কেউ স্কুলে কি অবশ্যই এমসিকিউ হিসেবে পাবা, যে এই উক্তিটি কার, অথবা এই উক্তিটি ব্যাখ্যা করো কোশ্চেনের মধ্যে, অথবা কে বলেছে এই উক্তিটি, অথবা যে বলেছে তার কি বলে সে কোথাকার প্রফেসর, MIT-র ভাই কিন্তু বলছিলাম। তো কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি উক্তিটি কার? ডাক্তার ইকবাল কাদির। তার মানে খ, এই অ্যান্সারটা হবে ডাক্তার ইকবাল কাদির। নেক্সট স্লাইড। আউটসোর্সিং ওয়েবসাইটগুলো কি হলো? আউটসোর্সিং ওয়েবসাইটগুলো হলো তোমাদেরকে যদি শেষ সময় আবার মনে করে দিই, আউটসোর্সিং কী ছিল? ফ্রিল্যান্সিংয়ের ইয়েগুলো, যেখান থেকে কি তুমি যেই জায়গা থেকে ক্লায়েন্টরা তোমাদেরকে মানে মনে করো যে একটা ফ্রিল্যান্সারকে কাজ দেয় এবং কি টাকা কামাইতে পারবা তুমি ঘরে বসেই। তো আউটসোর্সিংয়ের ওয়েবসাইটগুলো কোনগুলো আমরা কিন্তু জানি, www.elance.com, এটা কিন্তু আমরা বইয়ের মধ্যে এই উদাহরণটা আছে, elance.com। এমনকি www.upwork.com, এটাও কিন্তু বইয়ের মধ্যে আছে। কিন্তু www.gov.com, gov.bt, এটা কি কোনো কি বলে আউটসোর্সিংয়ের ওয়েবসাইট না? ফার্স্টেই দেখো এখানে আছে কি .gov.bt, এটা মানে একটা সরকারি ওয়েবসাইট, এটা একটা কি সরকারি ওয়েবসাইট। তাহলে এটা কিন্তু কি কোনো না কি বলে আউটসোর্সিংয়ের ওয়েবসাইট না। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে তোমার 1 ও 2, 1 ও 2, হ্যাঁ 1 ও 2। ঠিক আছে, নেক্সটটা, যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? স্লাইডেই আছে, বলছি 2 ভাগে। কি কি? একমুখী ও দ্বিমুখী। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগটা যদি লেখা দিই কি কি, এক হচ্ছে তোমার একমুখী যোগাযোগ, একমুখী বানান তো মানে দীর্ঘিকার না, একমুখী যোগাযোগ, আরটা কি দ্বিমুখী। ঠিক আছে, একমুখী যোগাযোগ ও দ্বিমুখী যোগাযোগ। গেল। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, যোগাযোগের দ্বিমুখী পদ্ধতির উদাহরণ কোনটি? দ্বিমুখী পদ্ধতি ভাইয়া কি বলছিলাম, দ্বিমুখী পদ্ধতি কোনটা? যেটা হচ্ছে টু সাইডেড ইনফরমেশন পাস হবে, টু সাইডেড মানে আমিও একজনকে বলতে পারবো, সেও আমাকে বলতে পারবে। টেলিভিশনে কি এটা সম্ভব না? এটা মানে এক্সেপশন, যে কিছু কিছু ওইখানে হচ্ছে 10,000-এর মধ্যে একজন ফোন দিয়ে কথা বলতে পারে, ওইটা এক্সেপশন, ওইটাই না। বাট টেলিভিশন কিন্তু কি একমুখী যোগাযোগ। রেডিও কি সম্ভব না? একমুখী, অবশ্যই সম্ভব না। টেলিফোন অবভিয়াসলি সম্ভব। পত্রিকা কি সম্ভব না? পত্রিকাতে কি জাস্ট তুমি নিউজটা দেখতেছো, তুমি কি প্রথম আলোরে বলতেছো ভাই এটা কি আসলেই সত্যি না, তুমি তো কি জাস্ট নিজের নিউজটা পড়তেছো, একমুখী যোগাযোগ হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কি? টেলিফোন, সরি এটা অ্যান্সারটা হচ্ছে কি টেলিফোন। ঠিক আছে, গেল। দেন নেক্সটে যদি যাই,
আমি তোমায় যত শুনেছিলাম গান, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি তোমায় যত শুনেছিলাম গান, মুক্তিযুদ্ধের সময় গানটি কে গিয়েছিলেন, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। তো এটা ভাইয়া দেখছি যে অনেক স্কুলে আসছে, ইভেন যখন আগে জেএসসি পরীক্ষা ছিল তখন বোর্ডেও আসছিল, এই জন্য ভাই এটা দিছে। এটা আসলে হচ্ছে এই গানটি গিয়েছিল হচ্ছে তোমার পঙ্কজ মল্লিক। কে? পঙ্কজ মল্লিক। তো এটা যেন তোমার জাস্ট মনে থাকে, এই জন্য কি ভাইয়া এটা স্লাইডে দিয়ে দিছি, যেন কি ওই যে ভাইয়া বলছি এক স্লাইড পড়বা তোমার একদম সব কিছু ডান হয়ে যাবে ভালো। এই জন্য ভাইয়া কন্টেন্টে কোনো কিন্তু কি গ্যাপ দেয় নেই, তোমরা যেন কি স্লাইডের মধ্যেই পড়া হয়ে যায়। দেন নেক্সট স্লাইডে যদি যাই, ব্যবসায় একটি বড় খরচ হলো, ভাইয়া এটা কি একদম দাগাই দিছিলাম যে ব্যবসায় একটি বড় খরচ হলো, সেটা কি পণ্যের মজুদ। ভাইয়া এটা যখন স্লাইডে পড়াইছিলাম স্লাইডেও দাগাই দিছিলাম যে এটা কি মনে রাখবা, ব্যবসায় একটা বড় খরচ হচ্ছে পণ্যের মজুদ। দেন নেক্সটে যদি যাই, বাংলাদেশের সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি? বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি? ফার্স্টেই আমাকে একটা জিনিস বলো ভাইয়া, কিন্তু বারবার এই জিনিসটাই বলছি, .gmail.com এটা কি সরকারি ওয়েবসাইট হতে পারে? না। .ebook.bd এটা কি সরকারি ওয়েবসাইট হতে পারে? না। .com.bd এটা কি সরকারি ওয়েবসাইট হতে পারে? না। .gov.bd এটা কিন্তু একটা কি সরকারি ওয়েব পোর্টাল, বা এটা বলতে পারো সরকারি ডোমেইন। তার মানে কি আমার অ্যান্সারটা হবে এখানে এটা, www.bangladesh.gov.bd। ওই যে ভাই একটা লোগো দেখাইছিলাম না স্লাইডের মধ্যে, ওই ওয়েবসাইটটার লোগোটাই হচ্ছে কি এই ওয়েবসাইটটার লোগোটাই হচ্ছে ওইটা। ঠিক আছে, গেল। দেন হচ্ছে আমাদের আর কয়টা? আর দুইটা। SMS এর পূর্ণরূপ কি? SMS এর পূর্ণরূপ SMS এটা হচ্ছে তোমার কি শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ কি সার্ভিস। দেখো এখানে কিন্তু অনেকে ভুল করে, বা অনেকে ভুলে ভাবে এমন দেখে যে শর্ট মেসেজ সিস্টেম, এটা কিন্তু অনেকে দিয়ে দেয়। ঠিক আছে, বারবার বলতেছি শর্ট মেসেজ সিস্টেম এটা কিন্তু অনেকে দিয়ে দেয়, এই জিনিসটা কিন্তু ভুল করলে হবে না। SMS এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। নেক্সট স্লাইড। জিনোম আবিষ্কারের ফলে কোন বিপ্লবটি শুরু হতে যাচ্ছে? এটাও তোমাদের বইয়ে সুন্দর মতো একটা লাইনে লেখা আছে। তো এটা কিন্তু কি সেম কোনো বোর্ডে আসছে বা কি স্কুলে আসছে, এই জন্য তোমার কি ভাইয়া ইয়েতে দিয়েছি। তো এটা হচ্ছে কি, এটা তুমি জিনোম আবিষ্কারের ফলে হচ্ছে কি রোগের কারণ চিহ্নিত করে অপসারণ, রোগের কারণ চিহ্নিত করে কি অপসারণ, মানে তুমি রোগের কারণ চিহ্নিত করতে পারবা, দেন তুমি কি রোগটা সম্পর্কে চিকিৎসা নিতে পারবা বা কি চিকিৎসা দিতে পারবা। এটা গেল। তো শেষ আমাদের এমসিকিউ শেষ, এখানে এমসিকিউ ডান। নেক্সট হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক কি প্রশ্ন? তোমার স্কুলে আমি আশা করি এই প্রশ্নগুলোর বাইরে খুব সম্ভবত আর কোনো প্রশ্ন দিতে পারবে না বা দিবে না। ঠিক আছে, এইগুলাই তোমাদেরকে দিবে এই প্রশ্নগুলো। এর মধ্যে যদি ভাইয়া বলি, এখানে আসলে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্টের কোনো কিছু নাই, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট না এরকম কোনো কিছু নাই ভাইয়া, ওগুলাই দিছি যেগুলো তোমার স্কুলে শিওর আসতে পারে। তো আশা করি অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি এই স্লাইড থেকে একটা কোয়েশ্চেন কমন পাবাই, বা মনে করো তোমার অধ্যায় 1 থেকে তোমার যতগুলো কোয়েশ্চেন করবে এগুলো তুমি কমন পাবাই। ঠিক আছে, তো এই জন্য এটা ভাই একদম বড় বড় করে অনেকগুলো স্টার দিয়ে রাখি, যেন কি তোমরা দেখলেই মনে পড়ে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার গেল। এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা, আর এই প্রশ্নগুলোর উত্তর ভাইয়া কিন্তু স্লাইডেই তোমাকে বলে দিছি, সবগুলোর উত্তর তোমাকে বলে দেওয়া হয়েছে। ইন্টারনেট কি, সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য 5টি ক্ষেত্র, ওই যে কি ই-পর্চা, ই-পর্চা, এরপর কি ই-বুক, পরীক্ষা পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এগুলা দেন কি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী কিভাবে দক্ষ হয়ে ওঠে, ওই যে বলছিলাম কোর্স টোর্সের ব্যাপারে এগুলো প্রথম দিকে যে স্লাইডগুলো, তো স্লাইডে কিন্তু এই সবগুলোর উত্তর আছে। তুমি জাস্ট বই আর স্লাইড মিলায় যদি লেখো তাহলে তুমি ফুল নাম্বার পাবা, কোনো সমস্যা নেই। অ্যান্ড স্লাইডে যা আছে ওগুলো অবশ্যই তোমার লিখতে হবে, কারণ ভাইয়া একদম দাগায় দাগায় ওই লাইনগুলোই স্লাইডে রাখছি যেগুলো কি সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড ওই লাইনগুলো যদি তোমার একজন স্যার দেখে তাহলে তোমাকে কি ফুল নাম্বার দিয়ে দেবে। তো এইখানে সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সারই আছে, কোনো কোয়েশ্চেন বাদ দেয় নাই, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই আছে। তো এই ছিল বলতে পারো আমাদের আইসিটির ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত আমাদের সাথে ক্লাসটা করছো অ্যান্ড যারা কমপ্লিট করবা। আশা করি তুমি অবশ্যই এই ক্লাসটা করে উপকৃত হবা ইনশাল্লাহ, এবং কি এই স্লাইড থেকেই কোয়েশ্চেন পাবা, অ্যান্ড এই কোয়েশ্চেনগুলোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন কি তোমার পরীক্ষায় আসবে। তো আশা করি মানে স্লাইডগুলো বুঝতে বা ক্লাস বুঝতে তোমার কোনো সমস্যা হয় নাই, তুমি একদম সুন্দর মতো স্মুথলি বুঝতে পারছো। অ্যান্ড তোমাদেরকে অবশ্যই থ্যাংক ইউ যে তোমরা এতক্ষণ ক্লাসটা করছো। তো এই ছিল আমাদের একটা আইসিটি ক্লাস 1। আশা করি নেক্সট চ্যাপ্টারগুলোও, যেটা কি মানে কি আর মনে হয় আছে 1, 2 আর 4, মেবি 2, 4 এগুলা, তো এগুলো আস্তে আস্তে তোমরা পেয়ে যাবা, কোনো টেনশনে কিছু নেই। তোমাদের জাস্ট কাজ কি ভাইয়ার ক্লাসগুলা করবা। অ্যান্ড একটা জিনিস বলতে পারি, তোমরা একটা জিনিস করতে পারো, যে তোমরা যারা ক্লাসগুলো করতেছো অবশ্যই এই যে এই কোশ্চেনটা আউটসোর্সিং বলতে কি বুঝো, এবং কি কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্যপ্রযুক্তির ভূমিকা, এইটা এন্ড হচ্ছে তোমার কি আরেকটা যদি দেই, এই যে এইটাও ইম্পর্টেন্ট, এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে তোমরা SW করে গ্রুপে পোস্ট দিবা। ভাইয়া দেখবো ইনশাল্লাহ, আশা করি যতটুক পারি, যতটুক ভাইয়ের সময় হয়, যতজনের SW দেখার ভাইয়া সবগুলো চেক করবো। তো এই দুইটা তোমাদের SW থাকলো,
এটা একটা, এটা একটা। তো যারা এইচডব্লিউ করবা তারা অবশ্যই কি করে গ্রুপে পোস্ট দিবা, ভাইয়া দেখবো কিভাবে তোমাদের লেখাটাকা নিয়ম টম ঠিক আছে নাকি, ভাই ইনশাল্লাহ কমেন্ট করবো যে সবকিছু ঠিক আছে নাকি। অ্যান্ড তোমরা কি কমেন্টও বলতে পারো তোমাদের কোনো সমস্যা হইলে, তোমাদের কোনো মনে করো যে কোনো কিছু বুঝতে প্যারা হইলে তুমি ভাইকে জাস্ট বলবা। আশা করি ভাইয়া যতটুকু পারি তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে।